গল্প ডার্ক সাইড। লেখনীতে জাবিন ফোরকান। 17তম পর্ব। অপূর্ব। ডায়েরির ছবিটির উপর হাত বুলিয়ে বিড়বিড় করল রোজা আপনমনে। পুরাতন এক স্মৃতি, তবুও তাজা এক অম্লান বর্ণে। আসমান সাইকেলের উপর আসীন, অতি উৎফুল্ল ভঙ্গিতে চেয়ে আছে ক্যামেরার উদ্দেশ্যে। তার শুভ্রতাঘেরা চেহারায় নেই বিন্দুমাত্র কলঙ্কের ছোঁয়া। প্রফুল্লতায় ঘেরা এক শিশুসুলভ নিষ্পাপতা। স্রষ্টার অতি সাধনার এক অপার সৌন্দর্যময় সৃষ্টি যেন। বায়ুর ঝাপটায় ঘাড় অবধি মসৃণ কেশরাশি তার কপালের চারিপাশে এলোমেলোভাবে ছড়িয়ে আছে। পরিপুষ্ট অধর জুড়ে বিস্তৃত হাসি, তাতে রাতছায়া অবয়ব চিকচিক করছে। দিবাকরের স্নিগ্ধ স্বর্ণালী রশ্মি এবং সড়কের ধারের গাছের সারি দৃশ্যটিতে করে তুলেছে স্বর্গীয়। নিজের দৃষ্টি ফিরিয়ে নেওয়া যাচ্ছে না কিছুতেই। রোজা সম্পূর্ণ নিমজ্জিত তার ভালোবাসার পুরুষটির নির্মল অস্তিত্ব অবলোকনে। এই অস্তিত্ব তার অতীতের, যে সময় জাগতিক বিভীষিকা তাকে গ্রাস করেনি, নিষ্ঠুর মানবতার বলি হয়নি তার অবয়ব, সেই সময়কার ইতালির দিনগুলো, যে মুহূর্তে আসমান ছিল সবথেকে বেশি খুশি। রোজার বুকের ভেতর অদ্ভুত এক স্পন্দন অনুভব হলো। নয়ন ক্রমশ অশ্রুসিক্ত হয়ে আসছে তার। এই তার আসমান, সত্যিকার আসমান। কতটা মানুষ লাগছে তাকে। কি সুন্দর হাসতে জানতো সে, ভালোবাসতে জানতো, সুখী থাকতে জানতো, জীবনকে উপভোগ করতে জানতো। অভিশপ্ত ভাগ্য তাকে এক পরিপূর্ণ সুখী মানুষ থেকে রূপান্তর করেছে ক্রূর কঠিন যন্ত্রে। দীর্ঘশ্বাস নির্গত হলো রোজার বক্ষ হতে। এটা চিত্রলেখা তুলেছিল। আমি বাড়ি ফিরে আসছিলাম লাইব্রেরি থেকে, তখন কানের কাছে বিড়বিড় করে উঠল আসমানের কণ্ঠস্বর। রোজা মাথা হেলিয়ে তাকালো। তার নিকট ঝুঁকে রয়েছে অমানিসা। মুখে মাস্ক নেই, যার দরুন চোয়াল জুড়ে ওই দগদগে দাগ স্পষ্ট। রোজা একটি ঢোক গিলল। একবার আসমান, পরক্ষণে বছর 5 আগের ছবির দিকে তাকালো। তুলনা করছে সে। উহু, নিজের হৃদয়কে স্মরণ করিয়ে দিচ্ছে তার ভালোবাসার পুরুষটিকে এই জগতের কতটা নিষ্ঠুরতা সহ্য করতে হয়েছে। গোটা পৃথিবী তার পদতলে ক্ষমা চাইলেও সেই অপরাধের প্রায়শ্চিত্ত হবে না। অজান্তেই মুষ্টিবদ্ধ হল রোজার হাত, এক ক্রোধ এবং দায়িত্ববোধ অনুভব করল। আসমান নিজের সবটুকু আজ তার সম্মুখে উন্মুক্ত করে দিয়েছে। তাই হয়তো এই স্মৃতির জগতে বিচরণের ক্ষমতা সে লাভ করেছে। কৃতজ্ঞতা এবং ভালোবাসার আবেগে পরিপূর্ণ হল রোজার অন্তর। একের পর এক পাতা উল্টে দেখতে থাকলো ছবি। ডায়েরি জুড়ে পাতার ভাঁজে ভাঁজে পেপার ক্লিপ, আঠা এবং কখনো বা স্ট্যাপলার পিন দিয়ে আটকে রাখা হয়েছে ছবিগুলো। আসমানের সুখের সংসারের ছবি। হাস্যোজ্জ্বল আসমান, অনুভূতিশীল আসমান, এক স্বাভাবিক মানুষ আসমান। পর্বতের চূড়ায়, সমুদ্রের বালুচরে, কখনো বা লাইব্রেরির পুস্তকের অন্তরালে। অধিকাংশ ছবি তার স্ত্রী চিত্রলেখা তুলেছে, কখনো সরাসরি, কখনো বা গোপনে। রোজা নিজেকে সম্পূর্ণভাবে হারিয়ে ফেলল ওই জীবনে। যখন আসমান নিজের জীবনের সর্বশ্রেষ্ঠ সময়টুকু অতিবাহিত করছিল, তখন সে কোথায় ছিল? মনে পড়েছে, দাদু ভীষণ অসুস্থ হয়ে পড়েছিল। সবেমাত্র কলেজ সমাপ্ত করে ভর্তি পরীক্ষার প্রস্তুতি নেয়ার সুযোগটুকুও হয়নি। দাদুকে নিয়ে ছুটেছে হাসপাতাল থেকে হাসপাতালে, দেশে কিংবা বিদেশে। অসম্মানিত হয়েছে আপন চাচার নিকট। ভাগ্যের কি পরিহাস! ঠিক যে সময়টায় আসমান নিজের গোটা জীবনের সর্বশ্রেষ্ঠ সময়টুকু অতিবাহিত করছিল, তখন রোজা পৃথিবীর বিরুদ্ধে সংগ্রামের বোঝা নিজের কাঁধে তুলে নিয়েছিল। তখন সামান্যতম সময়ের জন্য মনে হয়নি, ভাগ্য অদূর ভবিষ্যতে একসূত্রে গাঁথবে তাদের। ভাবতেই সামান্য হাসির রেখা ফুটল রোজার ওষ্ঠ জুড়ে। ডায়েরির মাঝামাঝি স্থানে পৌঁছিয়েই থমকে গেল রোজা। একটি উড়চিঠি। প্রিয়তমা, ক্রোধান্বিত হয়েছ কি? থমকে গেল রোজার হৃদস্পন্দন। সমগ্র চিঠি এড়িয়ে তার দৃষ্টি আবদ্ধ হলো অন্তিম কিছু বাক্যে। প্যাঁচানো ধাঁচের হাতের অক্ষরে লিখিত, তোমার তরে আপন সমাপ্তি রচেছি, এবার না হয় কারো তরে নবীন সূচনা রচি। শক্তি দাও চিত্র, এই নবযাত্রায় প্রার্থনা দাও। ইতি। তোমার ব্রোকেন হার্ট। এক ফোঁটা পুরাতন অশ্রুচিহ্ন হলদেটে চিহ্নে রাঙিয়েছে ডায়েরির পাতাকে। হাত বাড়ালো রোজা, ছুঁয়ে দিতে চাইল, কিন্তু সম্ভব হল না। এর পূর্বেই আসমানের হাত আবৃত করে ফেলল ডায়েরির পাতা।
নয়ন তুলে তার ঠিক পাশেই বসে থাকা স্বামীর দিকে চাইল রোজা, আসমান নির্বিকার। তার অধরে এক চিলতে হাসি। কোমলতার সঙ্গেই ডায়েরিটি বন্ধ করে ফিরিয়ে নিল সে। রোজা কোনো বাধা দিল না। এই ডায়েরি এবং এতে খচিত প্রতিটি শব্দ, বাক্য, অনুভূতি একান্তই আসমানের নিজের। যে গণ্ডির অভ্যন্তরে আজ পর্যন্ত কেউ প্রবেশের অনুমতি পায়নি। কিন্তু রোজা, সে ব্যতিক্রম। নিজের হৃদয়ে অতি যত্নে রাখা গোপনীয় বাক্সের ভেতর আসমান তাকে প্রবেশাধিকার দিয়েছে। এ যে চাওয়ার চাইতেও বেশি। এবং এটুকুই একান্ত জগতের মধ্যকার সীমানা, অনুধাবন করল রোজা। বিপরীতে তাই পাল্টা হাসল সেও, নিঃশব্দে। আসমান ডায়েরিটি মেঝের উপর নিজের পাশে দূরে সরিয়ে রাখল। উভয়ই তারা নিজেদের কক্ষের জানালার ধারে পর্দায় ঘেরা স্বচ্ছ দেয়ালে হেলান দিয়ে পাশাপাশি বসে আছে। উপরের জানালা খোলা থাকায় মৃদু আলোড়নে পর্দাসমূহ দুলছে। রোজা একটি নিঃশ্বাস ফেলে আসমানের কাঁধে মাথা রাখল। তুমি বড্ড নির্মল ছিলে চাঁদ। রোজার বিরবির কণ্ঠস্বরে আসমান নিজের মাথা ঝুঁকিয়ে তার কাঁধে রক্ষিত প্রেয়সীর মাথায় ঠেকালো, দৃষ্টি অদূরে ফেলে বলল, আমার বর্তমান কি তোমার অপছন্দের জ্যোৎস্না? একটুও না। বরং আমি ভাগ্যবতী যে তোমাকে এমন এক রূপে পেয়েছি। আসমান ভ্রু তুলে কিঞ্চিত বিস্ময় নিয়ে তাকালো অর্ধাঙ্গিনীর উদ্দেশ্যে। রোজা নয়ন তুলে দৃষ্টি মেলালো তার সঙ্গে। একটি হাত তুলে ছুঁয়ে দিল বিভীষিকাম কলঙ্কিত কপল। আফসোস হয়। ক্ষীণ অরক্ষিত কণ্ঠের বিপরীতে মাথা দোলালো রোজা। উত্তর দিল, না। হয়তো একটা সময় তুমি নিজের সর্বোচ্চ দশায় ছিলে চাঁদ, কিন্তু আমি তোমায় লাভ করেছি ঘোরতর অমাবস্যার মাঝে। তুমি তেমন বিশেষ কিছুই, আসমান। অমানিসার নয়নজুড়ে সামান্যতম টলটলে অনুভব খেলে গেল। রোজা সন্নিকটে ঝুঁকে তার কলঙ্কের দাগে নিজের অধর বুলিয়ে দিল। উভয়ের হাত আবদ্ধ হলো আঙুলের ফাঁকে ফাঁকে, শক্তভাবে। অতঃপর আমরা ওই অভিশপ্ত ভাগ্যের ম্রিয়মাণ তারকারাজিকে আবারও নতুন করে সাজিয়েছি আমার প্রিয়তম। এই জীবন উপন্যাসের সমাপ্তি বিষাদের নয়, শুধুই আনন্দের। একটি ঢুক গিলল আসমান, আবেশে নয়ন বুজে এলো তার। নিজের শরীরকে এলিয়ে দিল তুলনামূলক ফুর্বল অথচ উষ্ণতাপূর্ণ ভালোবাসার প্রশান্তিময় আলিঙ্গনের মাঝে। রোজা তাকে নিজের বুকের মাঝে চেপে ধরল। যেন নিজের সবটুকু অনুভূতিতে মুড়িয়ে নিতে চাইল। আমাদের ভাগ্যে অনেক কিছু ঘটে গিয়েছে, আবার অনেক কিছু ঘটার বাকি আছে। তবে আমরা একসঙ্গে সবকিছু মোকাবেলা করে এগিয়ে যাব, যেমন করে আমরা উভয় ভয়াল অতীতের মোকাবেলা করেছি। আমার জীবনের স্রষ্টা প্রদত্ত সর্বশ্রেষ্ঠ উপহার তুমি আসমান। আর আমি আমার অন্তিম নিঃশ্বাস অবধি তোমায় ভালোবেসে যাব। এটুকু মনে রেখো প্রিয়, তোমাকে ভালোবেসে জীবনে আমার কোনো আফসোস নেই। আসমান কোনো আফসোসের নাম নয়, তৃপ্তিময় পরিপূর্ণতার নাম। কণ্ঠ ধরে এলো আসমানের। তাদের মাঝে ভালোবাসার বাক্য বিনিময়ের ব্যাপারটি সময়ে সময়ে ঘটে থাকে। কিন্তু আজ রোজার প্রতিটি অনুভূতি মিশ্রিত বাক্য তার বুকে এক উথাল পাথাল ঝড় বইয়ে দিচ্ছে। কাঁধে মাথা গুজে মুখ ঘষে আসমান তার স্ত্রীর অস্তিত্বে মেশানো সুঘ্রাণ গ্রহণ করল প্রাণভরে। জড়ানো কণ্ঠে বিড়বিড় করল, আমি বড়ই ভাগ্যবান। ভালোবাসো আমাকে? উৎফুল্ল কণ্ঠে জিজ্ঞেস করল রোজা, তার হাত আসমানের পিঠে প্রশান্তি বুলিয়ে চলেছে। জবাব এলো দ্রুতই, জানো না তুমি? জানি, কিন্তু তোমার মুখ থেকে শুনতে ইচ্ছা হচ্ছে। বলেছি, খুব কম। হাতে গুনতে পারবো আমি। তুমি কি চাও আমিও আর 10 জনের মতন উঠতে বসতে বউকে ভালোবাসি ভালোবাসি বলে বেড়াই? হা হা। অবশ্যই না। তাহলে আমার আসমানের মাঝে আর আসমান আসমান ভাব থাকবে না। মানে, আমার আসমানের বুক ফাটে তবু মুখ ফোটে না। আমি কথায় নয়, কাজে বিশ্বাসী। রোজা পাল্টা কিছু বলতে যাচ্ছিল হেসে উঠে, কিন্তু তা সম্ভব হল না। অতর্কিতে নিজের কোমরে আসমানের দুবাহু জড়িয়ে যেতে অনুভব করল সে। হ্যাচকা একটি টান, বোধগম্য হওয়ার পূর্বেই রোজা নিজেকে আবিষ্কার করল মেঝেতে। কেশরাশি তার ছড়িয়ে পড়ল শীতল পরিচ্ছন্ন মেঝে জুড়ে। আসমানের হাত তার মাথার পিছনে স্থাপিত, বালিশের ন্যায় যেন শক্ত মেঝেতে ঠুকে কোনো প্রকার যন্ত্রণা না হয়। ফ্যালফ্যাল করে চেয়ে থাকল রোজা। জানালার পর্দা উড়ে এসে ক্ষণিকের জন্য তার দৃষ্টি অবরুদ্ধ করে ফেলল। হাওয়ার দোলায় তা সরে যেতেই আসমানের অবয়ব দৃষ্টিগোচর হল স্পষ্ট, ঝুঁকে এসেছে তার উপর। মসৃণ চুলের গোছা তার রোজার কপালে এসে ঠেকল।
একটি হাত যথারীতি রোজার মাথার নিচে, অপরটি কোমরে। এতটা সন্নিকট অনুভবে রমণীর হৃদস্পন্দন যেন সম্পূর্ণ থমকে পড়ল। আসমান। ফুস। তপ্ত নিঃশ্বাসের স্পর্শে রোজা শিউরে উঠল। সমগ্র রঙ্গুপজুড়ে যেন শীতল অনুভূতির জোয়ার খেলে গেল। আসমানের ওই কৃষ্ণগহ্বরে দৃষ্টি মিলতেই বাহ্যিক জগৎ পুরোপুরি বিলুপ্ত হল। পুরো কক্ষ জুড়ে শুধুমাত্র সে এবং তার প্রিয়তম, স্নিগ্ধ সমীরণ এবং কোমল বিকালের অস্তমিত রশ্মি। আসমান আরও একটু নিকটে ঝুঁকল, তার পায়ের পাতায় রোজার পায়ের অচেতন স্পর্শ ঠেকল। অধরজোড়া তাতে আবর্তিত হল অমলিন এক হাসির রেখায়। আমি হয়তো আমার মাঝে পূর্বের সেই প্রফুল্লতা, খুশি, আনন্দ, অনুভূতির আস্ফালন ফিরিয়ে আনতে পারব না। অতীতের ঘা আমায় প্রকৃত অস্তিত্বকে অভ্যন্তর থেকে সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে। চেয়ে থাকলো রোজা, দুর্বার হৃদস্পন্দনে সম্মোহিত হয়ে শুনে গেল হৃদয়রাজের মধুতুল্য মসৃণ কণ্ঠের বক্তব্য। তবে আমি কথা দিচ্ছি, নিজের পুনর্গঠন করব। তা কোনোদিন অতীতের সমতুল্য হবে না। আমি সেই শ্রেষ্ঠ সময়ে আর ফিরে যেতেও চাই না স্মরণে আনতে। আমার বর্তমান তুমি রোজা, আর আমার বর্তমান অস্তিত্বও শুধুমাত্র তোমার জন্য উৎসর্গিত। আমার সবচেয়ে খারাপ সময়ে তুমি আমায় খুঁজে পেয়েছে, নিকষ কালো আধার থেকে টেনে এনেছো রঙিন এক দীপ্তিময় জগতে। সামান্য থামল আসমান, রোজার কোমরে থাকা হাতটি তার প্রবাহিত হয়ে পৌঁছল উদরে। স্পর্শ করল তাকে দারুণভাবে, কণ্ঠ পূর্ণ হলো এক সিক্ত আবেগে। আমার অংশের জন্মদাত্রী তুমি, তোমার মাঝে বেড়ে ওঠা প্রাণেই পৃথিবীতে আমার পরিচয় বড় হবে। ঠিক যেমন করে তোমার দৃষ্টিতে আমি অনন্য, তেমনভাবেই আমার নজরে তুমি এক এবং একমাত্র। আমরা আর পিছনে ফিরে তাকাবো না। আমার সুখময় অতীত, আমার অন্তরের গোপন বাক্সে সুযত্নে রক্ষিত থাকবে আজীবন। তারাও আমারই অংশ, যেমনটা তুমি। পার্থক্য শুধু, তারা বসবাস করে আমার স্মৃতিতে, এবং তুমি অন্তরের মণিকোঠায়। রোজার নয়ন ক্রমশই অশ্রুসজল হল। অনুভূত হল তার বাম চোখের কোণ বেয়ে ক্ষীণ এক অশ্রুধারা নেমে যাচ্ছে। আসমান দৃশ্যটি পর্যবেক্ষণ করল। তিরতির করে কাঁপছে রোজার অধর, প্রবল আবেগ নিয়ন্ত্রণের চেষ্টায়, কাঁধে চেপে বসা আঙুলগুলো আসমানের শার্টের অংশ খামচে ধরে মুঠো পাকিয়ে রেখেছে। সামান্য শব্দ করে হাসল আসমান, অতি ক্ষীণ হাসি। ভালোবাসি। ভাওম। রোজা সইতে না পেরে তৎক্ষণাৎ বিপরীত, ভালোবাসি, উচ্চারণ করতে চাইলেও সম্ভব হল না। এক লহমায় আসমানের অধরজোড়া তার অধরের উপর নিজের অধিকার হাসিল করল। তীব্র আবেশে রোজার নয়ন পল্লব বুজে এলো। নিজেকে সমর্পণ করল সে স্বামীর অনুভবে, সাগ্রহে। আজ আসমানের স্নেহের মাঝে অদ্ভুত এক মায়া, এক প্রজ্বলিত প্রাণের সঞ্চার অনুভূত হচ্ছে। থেমে নেই তার চন্দ্র, প্রশ্বাস গ্রহণের সময়টুকু পর্যন্ত দিতে নারাজ। বারংবার স্পর্শ, কখনো অধরে, কখনো বা ওষ্ঠে। এবং প্রত্যেক স্পর্শের মাঝে ফিসফিসে কণ্ঠস্বরের আবেদন একটিমাত্র শব্দ, ভালোবাসি। মাথার পিছনে আসমানের হাতের আঙুলসমূহ শক্তভাবে আঁকড়ে ধরল রোজাকে, ক্রমশই নিঃশ্বাসরুদ্ধ হয়ে আসছে তার প্রেয়সী। অনুভব করে কয়েক সেকেন্ডের জন্য বিরতি দিল আসমান শুধুমাত্র আবারও উচ্চারণ করতে, ভালোবাসি। অতঃপর তার স্নেহ অভিযান জারি রইল। নিজেকে কিছুতেই নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না। রোজার সম্মুখে গোটা পৃথিবীর বিলীন ঘটেছে, রয়েছে শুধুমাত্র সে এবং তার আসমান। ঠিক কতক্ষণ অতিক্রান্ত হয়েছে ধারণায় নেই। অবশেষে ক্ষণিকের ক্ষান্ত দিয়ে আসমান যখন রোজাকে মুক্ত করে মুখ তুলে তাকালো, তখন উভয়ই কিঞ্চিৎ হাঁপাচ্ছে। দৃষ্টি মেলে তাকাতেই আসমানের শুভ্রতায় ঘেরা চেহারা নজরে এলো। উজ্জ্বল ফ্যাকাশে তত্ত্বক জুড়ে তার প্রগাঢ় লালিমা প্রস্ফুটিত হয়েছে, কপালে ছড়িয়ে থাকা ছোট ছোট চুলের গোছা লেপ্টে রয়েছে চিকচিকে ঘামের বিন্দুতে। শার্টের কলার বোতাম দুটো উন্মুক্ত থাকায় শুভ্রতায় ঘেরা বুকের অংশ নজরে আসছে স্পষ্ট, উঠানামা করছে তা দারুণভাবে নিঃশ্বাস প্রশ্বাসের দরুন। অদ্ভুত সুন্দর লাগছে প্রিয়তমকে এমন রূপে। রোজা না পারতে একটি হাত তুলে ছুঁয়ে দিল আসমানের কপল দাগের স্থানে, বুলিয়ে আনল বৃদ্ধাঙ্গুল। অপরদিকে অমানিসার দৃষ্টি আবদ্ধ তার মুখপানে। সঠিকভাবে বলতে গেলে তার সদ্য স্পর্শকৃত অধর জুড়ে জ্বলজ্বল করছে তার অশ্বির প্রতিফলন ঘটিয়ে। বড়ই বেহা দৃষ্টিপাত তাতে।
কেমন যেন অনুভূত হলো বুকের মাঝে। অজান্তেই অ্যাডামস অ্যাপেলে ঢেউ খেলিয়ে একটি শক্ত ঢোক গলাধঃকরণ করতে বাধ্য হলো আসমান। দৃশ্যটি একদৃষ্টে অবলোকন করল রোজা। এক প্রবল টান অনুভূত হলো হৃদয়ে। স্বয়ংক্রিয়ভাবে মাথা উত্তোলিত করে নিকটবর্তী হলো সে, আসমানের গ্রীবার ফুলে ওঠা অংশ জুড়ে ছুঁয়ে দিল নিজের অধর। শক্তভাবে চোখ বুজে ফেলল আসমান, ভ্রুজোড়া কুঞ্চিত হয়ে এলো তার। রোজার স্নেহের স্পর্শ তার গ্রীবা জুড়ে প্রবাহিত হতে থাকল। শিরশিরে অনুভবে কাঁপল অমানিসা, মেঝেতে আঙুলসমূহ আঁকড়ে বসল আবেগের তাড়নায়। রোজা সরে আসতেই দীর্ঘ এক নিঃশ্বাস ফেলল আসমান। দাঁতের মাঝে নিজ অধর কামড়ে ধরল, নয়ন মেলে এক অব্যক্ত গভীরতম দৃষ্টিতে তাকালো প্রেয়সীর দিকে। ঘাড়ের পাশ বেয়ে তার চিকচিকে দুটি ছড়িয়ে গড়িয়ে নামল একটি ঘামের ফোঁটা। ঝুঁকে রোজার কপালে কপাল ছুঁয়ে আবেশিত কণ্ঠে আসমান বিড়বিড় করল, বিধ্বংসী রমণী, লোভনীয় পুরুষ। কর্ণগোচর হতেই প্রজ্বলিত হলো আসমানের নয়নজোড়া, খিলখিল করে হাসল রোজা। উষ্ণতার আবহে ক্ষণে ক্ষণে কম্পিত হলো তার শরীর। অমানিসা তাতে তির্যক হাসল, মাথা কাত করে শুধালো, মেঝেতে ঠান্ডা লাগছে, বিছানা ফাঁকা আছে, যাওয়া যাক। দ্বিগুণ শব্দ করে হাসল রোজা। আমি বুঝি না তোমার কণ্ঠে এরকম কথা কেন এতটা নিষ্পাপ শোনায়। এবার হাসল আসমানও। অর্ধাঙ্গিনীর নাকে নাক ঘষে জানালো, কারণ আমি তাই। আসমান ভাই। অতর্কিতে নিজের কল্পনার দুনিয়া থেকে বাস্তবে পদার্পণ করতে বাধ্য হলো আসমান। গাড়ির জানালা থেকে মুখ সরিয়ে পাশে তাকাতেই নিহাদকে আবিষ্কার করল। নিজের রিভলভারে ম্যাগাজিন ভরে সচেতন দৃষ্টিতে তাকালো শিষ্য গুরুর উদ্দেশ্যে। আমরা এসে পড়েছি, এটুকুই। গাড়ির দরজা খুলে গেল। আসমান, নিহাদ এবং তাদের হিটটিমের অবশিষ্ট সদস্যগণ বাইরে বেরিয়ে এলো। নিজের পরিধানের জ্যাকেটের কলার তুলে আসমানের নিগুড় কৃষ্ণগহ্বর তাকালো সামনে দণ্ডায়মান সুউচ্চ বিল্ডিংটির দিকে। কেবি গ্রুপের ল্যাবরেটরি, যা তাদের পতনের পর সরকারিভাবে বন্ধ করে দেয়া হয়েছিল। নিলামে সেটি ক্রয় করেছিল কোনো এক বিদেশি ব্যক্তিত্ব। তা যে রাফা কায়সার স্বয়ং কিংবা তার গ্যাংস্টার স্বামী ছিল তাতে সন্দেহের অবকাশ নেই। বিল্ডিংটির দিকে চেয়ে আরও একবার ভেসে উঠল অপহৃত হওয়ার মাত্র কিছুদিন আগেও রোজার সঙ্গে অতিবাহিত করা তার মুহূর্তটি। মুষ্টিবদ্ধ হল অমানিসার উভয় হাত তীব্র প্রতিকায়। এবার কোনো ছাড় নয়, নয় কোনো পরাজয়। তার পাশে এসে দাঁড়ালো নিহাদ এবং অন্যান্যরা। অপেক্ষারত হিংস্র শিকারী এক একজন। শুধুমাত্র আদেশের অপেক্ষা। অবশেষে ধ্বনিত হল সেই আদেশনামা, লেটস গো। প্রত্যেকের ভারী পদক্ষেপে কোনো শব্দ না হলেও অদ্ভুত এক প্রভাব ছড়িয়ে পড়ল গোটা স্থানের ভূমি জুড়ে। এগিয়ে গেল সকলে। রুদ্রচিত্ত অমানিসা এবং তার মুক্ত বিহঙ্গ সহচর, আবদ্ধ তারা এক অমোঘ প্রতীক্ষায়। এ তাদের অন্তিম লড়াই, দ্য এন্ড গেইম। শক্ত টাইলসে আবৃত মেঝেতে জোরসড় হয়ে শুয়ে আছে চারুলতা। তার উভয় হাত পিছমোড়া করে হ্যান্ডকাফ দিয়ে আবদ্ধ রাখা হয়েছে। হাঁটু বুকের নিকট টেনে এমন এক ভঙ্গিতে সে অবচেতন হয়ে আছে যেন তার আদতে কোনো জ্ঞান নেই। কপালের নিকট হতে রক্ত জমাট বেঁধে শক্ত হয়ে আছে। আনমনে ঢোক গিলে খুবই সন্তর্পণে সামান্য দৃষ্টি মেলল চারু, আশেপাশে পর্যবেক্ষণ করল। না, কোনো গার্ডকে নজরে আসছে না। তার কোনো জ্ঞান নেই ভেবে তারা কক্ষটির বাইরের দরজার সামনে আমোদ স্ফূর্তি করছে। এই সুযোগ। গত আধ ঘন্টা যাবৎ অতি প্রচেষ্টায় একটু একটু করে হ্যান্ডকাফ থেকে হাত বের করতে সক্ষম হয়েছে সে। আকৃতিতে কবজির তুলনায় বড় হওয়ায় সুবিধা হয়েছে, নতুবা এই বিদ্যা কাজে লাগানো আত্মেই দুষ্কর। রাফা কায়সারের গার্ডদল রমণীদের হেলাফেলা করেছে। এটাই তাদের পতনের মূল কারণ। তির্যক হাসি হেসে চারু অতি নিঃশব্দে উঠে বসল। চারিদিকে তাকালো। বাইরে থেকে গার্ডদের কথোপকথনের ম্রিয়মাণ শব্দ ভেসে আসছে। সে দুপায়ে উঠে দাঁড়ালো। এতক্ষণ যাবৎ শুয়ে থাকায় সামান্য টলে উঠল শরীর। অতঃপর সক্রিয় হল সর্বাঙ্গ। তীক্ষ্ণ দৃষ্টিতে চারিপাশে পর্যবেক্ষণ চালালো। তেমন কিছুই নেই। অতএব প্যান্ট গোটাতে আরম্ভ করল। একেবারে উরু পর্যন্ত তুলে বেল্ট দিয়ে আটকানো ছুরিখানি বের করে নিল। ক্যাপ খুলে একপাশে ফেলে সেটি বুকের নিকট তুলে ধরে সতর্ক বাঘিনীর ন্যায় অগ্রসর হল শিকারী। বিন্দুমাত্র ভয় হচ্ছে না তার, বরং উৎফুল্ল অনুভূত হচ্ছে।
প্রচণ্ড উত্তেজনায় স্পন্দিত হচ্ছে হৃদযন্ত্র। ক্যারাটে ব্ল্যাক বেল্ট হোল্ডার সে এমনি এমনি হয়নি, এমন শত্রু মোকাবেলায় ভীতির তুলনায় দুঃসাহস অধিক কাজ করে তার। দ্রুত বেরিয়ে রোজাকে খুঁজে বের করতে হবে, এমন পণের সহিত সে চাপানো দরজা দিয়ে সামান্য উকি দিল বাইরের করিডোরে। ভাগ্য সহায় রয়েছে, চারজন গার্ডের প্রত্যেকে পিছন ফিরে রয়েছে। একজনের হাতে মোবাইল, তাকে ঘিরে পর্যবেক্ষণ সকলের। বিভিন্ন শব্দ ভেসে আসছে সেখান থেকে। গেম খেলছে। উপলব্ধি করে চারুর হাসি বিস্তৃত হলো। ভালো, খুব ভালো। মোক্ষম সুযোগ তার। জুতোজোড়া আগেই খুলে নিয়েছে যেন কোনো প্রকার শব্দ না হয়। এবার গুটি গুটি পায়ে এগোলো চারু, দেয়ালের সঙ্গে মিশে একেবারে ছায়া হয়। ছুরির প্রান্তে চেপে বসল তার আঙ্গুল। নয়ন তীক্ষ্ণ হলো মনোযোগে, সুদর্শনার চেহারায় ফুটল হিংস্রতার কুঞ্চন। হাহা, বলেছিলাম রিভাইভ নে। এখনই এই অবস্থা তুই মেইন বসের সামনে তো মিউ করবি। চুপ, মনোযোগ দিতে দে। তবে সে মনোযোগ আর দেয়া সম্ভব হলো না। অতর্কিতে নিঃশব্দ শিকারী বিড়ালের ন্যায় একজনের ঘাড় বরাবর গেঁথে গেল ছুরির ধারালো প্রান্ত। ককিয়ে উঠতে গিয়েও সম্ভব হলো না, চারুর অপর হাত মুখ চেপে ধরেছে শক্তভাবে। ফেনকি দিয়ে ছুটল রক্ত, হাঁটুতে আঘাত হেনে নুয়ে ফেলে হোলস্টার থেকে রিভলভার হাতিয়ে নিল রমণী। বাকি তিনজন সঙ্গীর সঙ্গে এমন কার্যক্রমে এতটাই হতবিহ্বল যে প্রতিক্রিয়া করার মনোবলটুকুও পেল না। মেঝেতে রক্তাক্ত হয়ে লুটিয়ে পড়তেই যেন ঘোর কাটল তাদের। বিচ চেঁচিয়ে উঠে ছুটে গেল একজন, আঁকড়ে ধরল চারুল তার গ্রীবাদেশ। তবে পিছোপা হওয়ার লক্ষণ নেই তার মাঝে, মাথা কাত করে ভগ্ন কণ্ঠে উচ্চারণ করল, অ্যান্ড ইউ আর আ স্কাউন্ড্রেল। ছুরি সম্বলিত হাতটি তার গার্ডের ঘাড়ে বসতে চাইলেও সম্ভব হল না, তড়িৎ প্রতিক্রিয়ায় তা গাঁথল কাঁধ বরাবর। আর্তনাদধ্বনি একেবারে হাড়ের মাঝে আবদ্ধ হয়ে যাওয়ায় চারু সেটি পুনরায় টেনে বের করতে সক্ষম হল না। এর আগেই তৃতীয়জন পিছন থেকে তার দীঘল চুলরাশি টেনে ধরল, হ্যাঁচকা টানে আছড়ে ফেলল মেঝেতে। বরাবর মাথায় আঘাত পেল চারুলতা, রিভলভারটি আঁকড়ে ধরে রাখতে চাইলেও সম্ভব হল না। অপরজন পা দিয়ে সেটি লাথি দিয়ে সরিয়ে তার হাতখানি চেপে ধরল। যন্ত্রণায় শরীর কুঁকড়ে এলেও সামান্যতম বেদনাধ্বনিও নির্গত করল না চারু। পুনরায় লাফিয়ে উঠতে চাইল। মস্তিষ্কে বইছে চিন্তার ঝড়। হাবিব কি এখনো হিটটিম নিয়ে পৌঁছায়নি? আসমান, নিহাদ খবর পায়নি? দেরি কেন হচ্ছে? নাকি আদতে সে তাড়াহুড়ো করে ফেলেছে? রোজার চিন্তায় অতিষ্ঠ হয়ে উঠেছিল সে। পুরুষের ভয় রুমের কোনায় কুঁকড়ে থাকা রমণী সে নয়, তেজস্বী তার চলন। এতটা উৎকণ্ঠা সহ্য করা অসম্ভব হয়ে উঠেছিল তার পক্ষে। তবে এমন বেকায়দায় পড়তে হবে ভাবেনি। হাল ছাড়ার পাত্রী চারু নয়। কোমর তুলে নির্দিষ্ট কোণে হেলিয়ে পা দুটো মেঝেতে ঠেলে নিজেকে উত্তোলন করতে চাইল। ঠিক তখনই তার মুখ বরাবর আছড়ে পড়ল ভারী কেটস পরিধানকৃত গার্ডের লাথি। এতটা জোর তাতে, উপরন্তু মুখমণ্ডলের মতন এক স্পর্শকাতর অঙ্গচারুর দৃষ্টিপ্রদীপ নিভে গেল দপ করে। শুধু অনুভব করল মেঝেতে গড়িয়ে গিয়ে সে ধাক্কা খেয়েছে দেয়ালের সঙ্গে। পিঠ টনটন করে উঠল। কেশরাশি লেপ্টে গেল শরীর জুড়ে। ব্যথার অনুভূতি সর্বাঙ্গে। মুখে রক্তের ধাতব এক নোনতা স্বাদ পাওয়া গেল। তৎক্ষণাৎ হেসে উঠে কয়েক দলা রক্ত মেঝেতে থু করে ফেলল চারু। হাঁসফাঁস করছে তার বুক। দৃষ্টি নেই বললেই চলে। মাথাটা ঘুরছে প্রচণ্ড বেগে। ঝাপসা হয়ে ক্রমেই ফিরে আসতে থাকল নয়নের আলো তার। মস্তিষ্ক অনুধাবন করল, এই তার দুর্বলতম সময়। শত্রু এখনই আক্রমণ করবে তাকে। হলো তাই। বায়ুর ঘূর্ণন অনুভব করল, নিজের ঘাড় বরাবর ধেয়ে আসছে তা। ঝাপসা নয়নে তার অগ্নি প্রজ্বলিত হল। তৎক্ষণাৎ ঘুরে গিয়ে গার্ডের হাত পাকড়াও করল, নিজের ধারালো দাঁত বসিয়ে দিল ত্বকে। এই বুঝি মাংস খুবলে নেবে? হাহাকার করে উঠল গার্ড, ধাক্কা দিয়ে সরাতে চাইলে উভয় হাতে তার পা পাকড়াও করে সজোর টানে তাকে আছড়ে ফেলল মেঝেতে। সুযোগ কাজে লাগিয়ে লাফিয়ে উঠল চারু। ছুটল অদূরে পড়ে থাকা রিভলভার লক্ষ্য করে। কিন্তু তাকে কোমর ঝাপটে ধরে টেনে মেঝেতে উপুর হয়ে পড়ল একজন। চড়ে বসল শরীরে। এই গার্ডদের মাঝে সবথেকে শক্তিশালী, যে কিছুক্ষণ পূর্বে তাকে লাথি হাঁকিয়েছে। চারুর নিঃশ্বাস রুদ্ধ করে ফেলল সেই গ্রীবা চেপে, খামুচি বসালো রমণী আত্মরক্ষায়, লাভ হল না।
অক্সিজেনের অভাবে ক্রমশ ছটফট করতে থাকলো শরীর তার, এই গার্ডের ভারে নড়াচড়াও দেয়। ঝুঁকে এলো অশুভ পুরুষটি, হেসে অশ্রাব্য শব্দ উচ্চারণ করল। বে রিভলভার তার সহসাই ঠেকল চারুর কপালে। রমণীর বিধ্বস্ত অবয়ব, রক্তাক্ত মুখমণ্ডল পৈশাচিক আনন্দ দিচ্ছে তাকে। শুধুমাত্র ট্রিগার টানার অপেক্ষা। অন্তিম লড়াই না করে হার মেনে নেয়ার পাত্রী নয় চারু। সেও হাঁটু উত্তোলন করল, উদ্দেশ্য গার্ডের সবথেকে অরক্ষিত ও ফুর্বল অংশ। তবে প্রশ্বাস নিতে না পারার দরুণ শক্তির অভাবে ভুগছে সে। সম্ভব হবে কি? তাকে পারতেই হবে। গার্ডের আঙুল যে ট্রিগারে। ঠাম। মানব করটির সঙ্গে ধাতুর সংঘর্ষের তীব্র এক শব্দ। গার্ডকে সম্পূর্ণ স্থবির হয়ে পড়তে দেখল চারু, পরক্ষণেই শক্তিশালী বান্দা তার পাশেই মেঝেতে লুটিয়ে পড়ল, আঁকড়ে ধরল নিজের মাথা। কিছুটা দ্বিধান্বিত চারুলতা হতবিহ্বল হয়ে তাকাল। দৃশ্যটি তার নয়নে খচিত হলো আজীবনের এক স্মৃতি হয়। দণ্ডায়মান তার তরুণ প্রেমিক, অব্যক্ত এক ভালোবাসা, নিহাদ। সুদর্শন চেহারা জুড়ে ছেলেটির ধুলোবালি ছাপ। তবে তাতে সৌন্দর্য বিন্দুমাত্র কমেনি তার। বরং প্রস্ফুটিত হয়েছে যেন দ্বিগুণভাবে। ঘন ভ্রু জুড়ে তীব্র এক কুঞ্চন, বিস্তৃত অধরে ক্রোধের আবর্তন। হাতে ধরা লম্বাটে একটি ধাতব পাইপ, যার প্রান্তে এখনো রক্তের দাগ স্পষ্ট। চেয়ে থাকল নিহাদ কয়েক মুহূর্ত। চারুল তার সঙ্গে দৃষ্টি বিনিময় হলো তার। আপাদমস্তক পর্যবেক্ষণ করল সে শখের রমণীকে। এলোমেলো চুলরাশি, ঘর্মাক্ত এবং রক্তাক্ত শরীর, গ্রীবা জুড়ে লালচে চিহ্ন, ফুর্বল প্রেয়সী তার। ওই প্রফুল্ল নয়নে ক্রমেই অগ্নুৎপাত হতে খেয়াল করল চারু। হাত বাড়িয়ে এক টানে চারুল তাকে দাঁড় করালো নিহাদ। সামান্য টলে পড়ে যেতে নিতেই বুকের মাঝে টেনে নিল রমণীকে। এক হাতে ধাতব পাইপটি ধরে রেখে অপর হাতে চারুর অধরের ক্ষতে আঙ্গুল বোলালো নিহাদ। দৃষ্টিতে তার শতগুণ প্রজ্বলন ঘটল। ঘাড়ের কাছে শিরা উপশিরাসমূহ স্পষ্ট জাগ্রত হলো, টকটকে হয়। বৃদ্ধাঙ্গুল ছুঁয়ে চারুর নিচের ঠোঁট টেনে মুখ খুলতে বাধ্য করল সে। অভ্যন্তরের রক্তগঙ্গা যেন অতি কষ্টে অন্তরে আবদ্ধ করে রাখা উন্মত্ত আত্মাকে এক লহমায় মুক্ত করে দিল। এটা কে করেছে? অস্বাভাবিক শোনালো নিহাদের কণ্ঠস্বর। চারুলতা হতবাক। এই ছেলেটি এভাবে কথা বলতে জানে, তার কণ্ঠস্বর এতটা ভারী এবং শূন্য হতে পারে এর পূর্বে কোনোদিন কল্পনাও করেনি সে। সামান্য শিহরণ খেলে গেল শিরদাঁড়া বেয়ে চারুর, মাথা কাত করে আনমনে তাকালো মেঝেতে লুটিয়ে কাতরাতে থাকা গার্ডের দিকে। তার দৃষ্টি লক্ষ্য করে তাকালো নিহাদও। স্থির হলো নিশানা। ঝুঁকে চারুল তার রক্তাক্ত কপলে অধর ছুঁয়ে তাকে একপাশে সরালো নিহাদ। অতঃপর দুহাতে বাগড়ে ধরল ধাতব পাইপটি। রিভলভার থাকা সত্ত্বেও ব্যবহারের কোনো লক্ষণ দেখালো না। স্বয়ং মৃত্যুকে এগিয়ে আসতে দেখল গার্ড। না। চিৎকার তার প্রতিধ্বনিত হওয়ার সময়টুকুও পেল না। নিহাদের অতি আগ্রাসী আঘাত আছড়ে পড়তে থাকলো তার মুখমণ্ডল বরাবর, একের পর এক। কোনো বিরতি নেই, নেই থামার লক্ষণ। ইউ ডেয়ার টু টাচ মাই ফ্লাওয়ার। কুকড়ে গেল সে, পাইপটি দিয়ে তার মুখ মেঝের সঙ্গে চেপে ধরে নিহাদ দাঁতে দাঁত ঘষে বিড়বিড় করল। আমার পুষ্প আমার অধিকার। ওই পুষ্পের গায়ে সামান্যতম আছড়ের পরিণাম মৃত্যুদণ্ড। অব্যাহত রইল কার্যক্রম। গার্ডের মাথা কিংবা মুখ বলে আর কিছুই বাকি রইল না, সবটাই মিশে গিয়েছে মেঝের সঙ্গে, রক্ত এবং মগজে। তবুও নিস্তার নেই, আঘাত চলমান। নিহাদের এমন প্রলয়ঙ্করী নিষ্ঠুর অবতারের পানে একদৃষ্টে চেয়ে থাকল চারুলতা, একবারের জন্য দৃশ্যটির বিভীষিকা তার নয়ন বোঝাতে সক্ষম হল না। কক্ষের চেয়ারে বসে সিগারেটে অধরে চেপে রাফা তাকিয়ে আছে স্বচ্ছ দেয়ালের বাহিরে। ২১ তলা ভবনের ১৭ তলার এই কক্ষটি তার কোনো এক অজানা কারণে ভীষণ প্রিয়। অজানা অবশ্য নয়, এর মধ্য থেকে বাইরের দৃশ্য বড়ই মনোরম দেখায়। নিঃশব্দ রাফা। চারিদিকে কোনো প্রকার আওয়াজ নেই। শুধু এক গমগমে ভারী অনুভব। কিছুতেই প্রশান্তি হচ্ছে না অন্তরে। বারংবার ওই রমণীর দৃপ্ত কণ্ঠস্বর বাজছে কর্ণকুহরে। আপনার পতনের জন্য আপনিই দায়ী রাফা। সহসাই হাসির ধারায় আবর্তিত হল কায়সার কন্যার টকটকে ওষ্ঠজোড়া। অবজ্ঞার হাসি হাসল সে। সিগারেটের অংশটুকু মেঝেতে ছুঁড়ে ফেলে ক্রোধান্বিত কণ্ঠে বিড়বিড় করল। বুলশিট। চাঁদের অপেক্ষায় আছেন বুঝি? কণ্ঠস্বরটি রাফার সর্বাঙ্গে শিহরণ খেলিয়ে দিল।
এক ঝটকায় পিছন ফিরে তাকালো সে। কক্ষের প্রবেশপথে দণ্ডায়মান রমণী মুহূর্তের জন্য তাকে সম্পূর্ণ হতবিহ্বল করে তুলল। আপাদমস্তক পর্যবেক্ষণ করল সে অমানিসার মহারানীকে। রক্তস্নাত শুভ্র অবয়ব, যেন পবিত্রতার মাঝে পঙ্কিলতার ছোঁয়া। কোমরে জড়ানো হোলস্টার, এক হাতে বেসবল ব্যাট যেটি কাঁধের উপরে ঝুলিয়ে রেখেছে। ছোট ছোট ক্ষত চেহারায়, প্রজ্বলিত নয়ন মাঝে স্বয়ং প্রলয়। দৃপ্ত কঠোর দৃষ্টিতে চেয়ে আছে সে, উদ্দেশ্য রাফা কায়সার। এক পা অগ্রসর হলো রোজা, তার পরিধানের হিলের মসৃণ আওয়াজ প্রতিধ্বনি তুলল কক্ষের ধাতব দেয়াল জুড়ে। বিস্মিত রাফা পর্যবেক্ষণ করল তার উভয় পদজোড়া। কালো বর্ণের জুতোগুলো ঠেকেছে অস্ত্রের ন্যায় ধারালো। এক অনন্যসাধারণ প্রভাব যুক্ত করেছে তা রোজার অবয়ব মাঝে। না চাইতেও চেয়ার থেকে উঠে দাঁড়াতে বাধ্য হলো রাফা। তার এমন তীব্র প্রতিক্রিয়ায় মাথা হেলিয়ে তির্যক হাসল রোজা। আপনি বোধ হয় ভুলে গিয়েছেন, চাঁদ কখনো মাটিতে নেমে আসে না। প্রতিদ্বন্দ্বীর নির্ভীক দুঃসাহসী আবেদন রাফাকে মুগ্ধ করল, তা অস্বীকার করা সম্ভব নয়। বিহ্বল ভাব কাটিয়ে দুহাত একত্রিত করে কায়সারকন্যা করতালি দিয়ে জানালো, ওয়েল ডান কিটেন। তুমি স্বয়ং রাফা কায়সারের প্রত্যাশার সীমা ছাড়িয়ে গিয়েছ। হাউ ইমপ্রেসিভ। বরাবর রাফার সামনে এসে থামল রোজা, উভয় রমণীর মাঝে শুধুমাত্র এক হাত সমান দূরত্বের দেয়াল। এক পাশে অশুভ কালোর অস্তিত্ব, অপর পাশে হিমশুভ্রতার দুর্বোধ্য অনুভূতি। পবিত্রতা বনাম পাপ। উহু, এ অনুভূতি বনাম আসক্তি। সীমা তো ছাড়াতেই হতো কায়সার। আপনার অশুভতার অন্ধকার রাজ্যে এই দীপ্তির অনুপ্রবেশ আপনাকে ধ্বংস করতে চলেছে। রোজার চেহারায় ক্রোধের ছায়া রাফাকে উত্তেজিত করে তুলল, হেসে উঠে সে শুধালো, ধ্বংস? তুমি করবে? আমাকে? দিবাস্বপ্ন দেখছো বোধ হয়। রোজা কিছুই বলল না, শুধু পাল্টা হাসল। পরক্ষণেই ঘটল ঘটনাটি। হাতের বেসবল ব্যাট দুহাতে চেপে সজোর আঘাত হানল রাফার মুখমণ্ডল বরাবর। ছিটকে গেল রাফা, দেয়ালের সঙ্গে ধাক্কা খেয়ে অবাধ্য শরীর তার লুণ্ঠিত হলো মেঝেতে। বেপরোয়া রোজা থামবার পাত্রী নয়, দ্বিতীয় আঘাত করল রাফার উন্মুক্ত মসৃণ উরু বরাবর। খিচিয়ে উঠল আধার রানী, এলোমেলো হয়ে আসা চুলে রক্ত ছিটকে ওঠা চেহারায় তাকালো দীপ্তির দিকে। যেন তার নয়ন থেকেই অদৃশ্যমান শক্তি নির্গত হয়ে গ্রাস করে নিতে পারে প্রতিদ্বন্দ্বীর সমস্ত অস্তিত্বকে। যতবার আসমানের অবয়বে ওই কলঙ্কের ছোঁয়া দেখেছি, ততবার আমার অন্তর উন্মত্ত ক্রোধশিখায় দগ্ধ হয়েছে। যে হাত কখনো কারো ক্ষতি করার চেষ্টা করতেও বারংবার কেঁপে উঠেছে, সেই হাতই জীবন কেড়ে নেয়ার নেশায় মত্ত হয়েছে। বলে গেল রোজা, রাফা তার পায়ের সামনে কুঁকড়ে রয়েছে। তবুও এক অদ্ভুত অশুভ প্রভাব ঘিরে আছে তাকে। ঝুঁকল রোজা, রাফার চুলের গোছা নিজের হাতে মুঠি পাকিয়ে এক জোরালো টানে রীতিমতো হিচড়ে নিল মেঝে জুড়ে কয়েক ইঞ্চি। আই উইল ফাকিং কিল ইউ। হুঙ্কার ছুড়ল রাফা, তবে বেদনার দরুন তার কণ্ঠ ভগ্ন শোনাল। বিপরীতে রোজার অট্টহাসি প্রতিধ্বনি তুলল কক্ষ জুড়ে। ঠিক, ঠিক এমনটাই অনুভূত হয়েছিল আমার। নিজের হাতে কায়সার রাজত্বের কফিনে অন্তিম পেরেক ঠোকার স্বপ্ন আমার দীর্ঘদিনের। ইউ বিচ। ঝুঁকল রোজা, তার হাতের মাঝে তখনও রাফার চুলের গোছা শক্তভাবে আবদ্ধ। সেটি টেনে রমণীর মাথা উঁচু করল, ঘাড়ে টান খেয়ে না চাইতেও হিসিয়ে উঠতে বাধ্য হল রাফা। রোজা যন্ত্রণাটুকু অনুভব করল প্রাণ ভরে। মিসেস সেলফ পিটিফুল উইম্যান, স্মৃতির পাতা হাতড়ে দেখুন, আজ থেকে বছর কয়েক আগে আপনি ওই বদ্ধ ঘরে কেমন নরক রচেছিলেন। শুভ্রতাকে গ্রাস করার বাসনা আপনাকে অন্ধ করে দিয়েছিল। আর আপনি নিজ হাতে নিজের আসক্তিকে কলঙ্কিত করেছেন। ও আমার পরিবর্তে অন্য কাউকে নির্বাচন করেছিল, তাই আমি প্রতিশোধ নিয়েছি। প্রয়োজনে আবার করব। ওর মুখে আমার নাম ছাড়া কারো নাম শোভা পায় না। হিউ মাই টয়, অনলি মাইন। বেসবল ব্যাট ফেলে রাফার গ্রীবা চেপে ধরল রোজা দুহাতে, তার ইচ্ছা হলো ওই মুহূর্তেই সবকিছুর ইতি টানতে। ছটফট করতে থাকলো রমণী তার বাঁধন মাঝে, বড্ড উপভোগ্য হলো তা। রোজার নয়ন টলটলে হলো সম্পূর্ণ ভিন্ন এক অনুভূতিতে। কুকুর, খেলনা, দৈহিক চাহিদা এসবের সঙ্গে তুলনা না করে যদি একটাবার আসমানকে ভাইয়েও, বন্ধু কিংবা অনুভূতি হিসাবেও ভাবতেন, তবে আজ ভবিষ্যৎ অন্যরকম হতে পারত রাফা। আমি একদম ঠিক বলেছি। আপনার ভাগ্যের অধপতনের পিছনে আপনিই দায়ী, একমাত্র আপনি। শাট আপ।
চিৎকার করে উঠে অতর্কিতে নিজের হাঁটু তুলে রোজার উদর বরাবর আঘাত করতে গেল রাফা। হতচকিত হয়ে রোজা সহসাই পিছিয়ে গেল, রাফার হাঁটু আঁকড়ে ধরল নিজের উদরের থেকে কয়েক ইঞ্চি মাত্র দূরত্বে। পরক্ষণেই দৃষ্টি মেলালো সে অশুভের সঙ্গে। নট মাই বেবি। সহসাই রোজার হাতে উঠে এলো ছুরি, আসমান এবং নিহাদের শেখানো বিদ্যা কাজে লাগিয়ে একের পর এক ধারালো ঘূর্ণিপাক তুলল সে। নমনীয় শরীর তার বেঁকে এলো, যেন হাওয়ার সঙ্গে একাত্মতা ঘোষণা করেছে তা। রাফা পরাজিত হওয়ার পাত্রী নয়। এড়িয়ে যেতে থাকলো প্রত্যেকটি আক্রমণ, রোজার কবজি ধরার আপ্রাণ চেষ্টা করলেও ক্ষিপ্রতার সঙ্গে পেরে ওঠা দুষ্কর ঠেকল। তার বাহু এবং উরুতে গাঢ় রক্তাক্ত দাগ কেটে গেল রোজার ছুরি। তেতে উঠে রাফা ঝাঁপিয়ে পড়তে চাইল শত্রুর উপর, কিন্তু তার ক্রিয়াকে ব্যবহার করে অতর্কিতে মাঝে চেয়ারটি ছুঁড়ে দিল রোজা। ধপাস করে শক্ত মেঝেতে আছড়ে পড়ল রাফা, মাথা ঠুকে গেল তার, গলগল করে বেরিয়ে এলো রক্ত। মুহূর্তের জন্য দৃষ্টিশক্তি ঝাপসা হয়ে এলো রমণীর, সেই সুযোগ গ্রহণ করল রোজা। কক্ষের দেয়ালের সামনের পিলারের সঙ্গে বাঁধল সে রাফার উভয় হাত, পা দুটো মেঝেতে সংযুক্ত স্থায়ী টেবিলের পা বরাবর আবদ্ধ করল। নাইলনের দড়ির বাঁধন তা, নিজেকে মুক্ত করা বড্ড মুশকিল। সম্বিত ফিরে পেয়ে নিজেকে আবদ্ধ দশায় আবিষ্কার করে স্তব্ধ হয়ে থাকল রাফা। চিন্তার ঝড় বইতে আরম্ভ করল তার মস্তিষ্ক জুড়ে। তবে কি আদতেই পতন ঘটতে চলেছে তার? ক্লিক ক্ল্যাক, ক্লিক ক্ল্যাক। হিলজোড়ার পদধ্বনির ক্রমান্বয়ে প্রতিধ্বনি রাফার কর্ণগুহরে ঠেকল শিহরণ জাগানিয়া অশরীরীর ন্যায়। এগিয়ে আসছে প্রেতাত্মা এক। অফ-হোয়াইট বর্ণের গাউনে প্রস্ফুটিত স্বর্গীয় অপ্সরীর রূপের অন্তরালে এক বিষাক্ত ভয়াল পিশাচিনী যেন। নিজের দানব সঙ্গীর যজ্ঞ সহধর্মিনী, পরাশক্তিরাজের দানবী মহারানী। এগিয়ে আসছে রোজা। পরিধানে 5.5 ইঞ্চি উচ্চতার হিল। স্মৃতিরা করাঘাত করল ভীষণভাবে। এ যেন হুবহু সেই অতীতের প্রতিচ্ছবি। না চাইতেও স্মৃতির নিষ্ঠুর ছায়া রাফার সমস্ত অবয়বকে মোহিত করে তুলল। স্মরণে এলো সেই অলৌকিক সুখচ্ছবি। হিমালয় তুল্য শুভ্রতার মাঝে পরম যত্নে কতটা অপরূপ রক্তচিত্র খচিত করেছিল সে। আসমানের শরীর থেকে থেকে কেঁপে উঠছিল, তবুও একটি বেদনাদায়ক শব্দও সে নির্গত করেনি। প্রশস্ত বুকজুড়ে রাফা ধারালো ব্লেডের প্রান্ত ঘষে ঘষে চেঁচে তুলেছিল ত্বক, ছুরির ধার ছুঁয়ে একেবারে কাঁধ থেকে উদর পর্যন্ত টেনে এনেছিল, যেন নিজের জন্মদিনের কেক কাটছিল মহা উৎসাহে, এমনি ঝিলিক শোভা পাচ্ছিল তার চেহারায়। ফেনকি দিয়ে উঠেছিল রক্ত, বড় প্রশান্তি হয়েছিল ওই রক্তে কবজি অবধি ডুবিয়ে। যখন আসমানের প্রাণপাখি ছটফট করছিল অবাধ্য হয়ে, তখন সে তৃপ্তিভরে পর্যবেক্ষণ করেছিল। বড্ড ইচ্ছা হয়েছিল, বস্ত্রের বাধা সরিয়ে নিজের খেলনাখানির উন্মুক্ত সুগঠিত অঙ্গ প্রত্যঙ্গ পর্যবেক্ষণ করে, নিজেকে বিলিয়ে দেয় সুখসাগরে। কিন্তু সম্ভব হয়নি তা। কী কারণে? জানা নেই তার। শুধু এটুকু জানে, আসমানের ক্ষত বিক্ষত চেহারার পানে চেয়ে পৈশাচিক আনন্দ হয়েছিল। তার শুভ্রতা কলঙ্কে আচ্ছাদিত হয়েছে, সে ব্যতীত আর কেউ কোনোদিনও শুভ্রতার প্রতি আগ্রহ প্রদর্শন করবে না। শুভ্রতা নিশ্চয়ই রাফার পদতলে নতজানু হবে, নিজেকে সমর্পণ করে ভিক্ষা চাইবে, গ্রহণ করো আমায়। হাসির উদ্রেক ঘটেছিল সমস্ত শরীরে তার। হাত বুলিয়ে এনেছিল ছিন্ন ভিন্ন কপল জুড়ে, কোনো এক সময়ে যা ছিল রমণীমাত্র দৃষ্টিপাতে আগ্রহী হওয়ার কারণ। যখন সে হিলের গোড়ায় হিমশুভ্রতার মুখ জুড়ে কলঙ্ক রচতে মগ্ন ছিল, তখন আসমানের কোনো প্রকার নড়চড় করার ক্ষমতা অবশিষ্ট ছিল না। রক্ত উগরে আসছিল, ফেলে দেয়ার কোনো উপায়ও ছিল না। আপন রক্তধারা অতি অসহায় হয়ে গলাধঃকরণ করতে বাধ্য হয়েছিল আসমান। আর সেই দৃশ্য পর্যবেক্ষণ করে তৃপ্তিতে পূর্ণ হয়েছিল রাফার অন্তর। আপন হাতের প্রান্ত জুড়ে জিভ বুলিয়ে এনেছিল সেই শুভ্রতার রক্ত, বড়ই মধুময় স্বাদ তার। বর্তমানে সেই দৃশ্য স্মরণে এনে অজান্তেই শিউরে উঠল কায়সার কন্যা। সেই সব বিভীষিকার কি পুনরাবৃত্তি ঘটতে চলেছে? কেমন অনুভব করবে সে আপন রক্তের স্বাদ গ্রহণে? ভাগ্য যেন অট্টহাসি হেসে জানালো, আপন কর্মফল ভোগ কর কায়সার। রাফা এক চুল নড়তে সক্ষম হল না। তার শরীর ঝটকা দিয়ে উঠল খানিক, তবুও নিজেকে মুক্ত করা দেয়। শিকারিনী মেঝেতে রাখা তার মাথার এক পাশে এসে থমকাল। কোমরে দুহাত রেখে ঝুঁকল, হিল পরিহিত বাম পা তার উত্তোলিত হল,
একেবারে রাফার সযত্নে রক্ষিত টকটকে মসৃণ ঠোঁটের নিকট। মাথা কাত করে বিস্তর হাসল অমানিসার দীপ্তি, রাফার তীব্র দৃষ্টিকে উপেক্ষা করে হাসতে হাসতে শুধালো, আধারের মহারানীকে তবে কলঙ্কিত করা যাক। না চাইতেও কণ্ঠতালু বেয়ে এক শক্ত ঢোক নেমে গেল রাফার। স্থবির হয়ে চেয়ে থাকল রোজার নিগুড় দৃষ্টি মাঝে, যে অগ্নিখচিত নয়নে স্বয়ং আসমানের প্রতিফলন। হিমশুভ্রতা প্রতিশোধ নেয়নি, কিন্তু তার অর্ধাঙ্গিনী বিন্দুমাত্র ছাড় দিতেও নারাজ। রাফা দ্বিধাদ্বন্দ্বে ভুগল, পরক্ষণে ঝটকা দিয়ে উঠল, তুমি কি আদৌ পারবে? রাফার ধ্বংসযজ্ঞ অনুসরণ করা বড়ই অসম্ভব। বিনাশরানী রাফা কায়সারের ন্যায় অধপতনের চূড়ান্ত সীমা অতিক্রম করা কতজনের পক্ষেই বা সম্ভব? অন্তিম মুহূর্তে তার তির্যক হাসি রোজার অভিব্যক্তির পরিবর্তন ঘটাল না, বরং বিস্তৃত করে তুলল অশরীরী প্রফুল্লতাকে। আরও একটু ঝুঁকল রোজা, রমণীর অধরে হিলের ডগা ছুঁয়ে ঘোষণা করল, আমার তরে যে চাঁদ গোটা পৃথিবীর সঙ্গে লড়তে সক্ষম, তার তরে এই জ্যোৎস্না স্বয়ং নরক রচতেও দ্বিধা করবে না। এক সেকেন্ড বিরতি, অতঃপর, আসমান আপনার আসক্তি এবং আমার অনুভূতি, এখানেই আমাদের পার্থক্য। রাফা কায়সার বিস্ফারিত নয়নে চেয়ে থাকল দুর্বোধ্য রমণী, আজ বড্ড ফুরবল সে। উহু, ঠিক ফুরবল নয়। এক ভিন্ন অনুভূতি অনুভব করছে, পরাজয়ের। একটা সময় সে ওই শুভ্রতাকে আপন রক্তের স্বাদ আস্বাদনে বাধ্য করেছিল, এবার তার পালা। সবথেকে পরিহাসের ব্যাপার, তার এই পরিণতি দানকারী আসমান স্বয়ং নয়, বরং তার স্ত্রী, রাফার প্রতিদ্বন্দ্বী এক সাধারণ রমণী। সাধারণ নাকি অসাধারণ? রোজা নিজের উভয় হাত মুষ্টিবদ্ধ করল, রাফা নিজের চোখ বুজে ফেলেছে শক্তভাবে। যেন বরণ করে নিয়েছে নিজের পরিণতিকে। ইচ্ছা হলো নিজেকে সরিয়ে নেয়, ওই মুহূর্তেই ধ্বনিত হলো, কি হলো? ভয় পেয়েছ? করতে পারছো না তাই না? আফটার অল, রাফা কায়সার এই ইহজগতে একজনই। রাফার অট্টহাসি তীরের মতন বিধল রোজার অন্তর জুড়ে। রাফার মতন নিষ্ঠুর হতে চাও? তবে আগে নিজের রক্ত আস্বাদন করে দেখো কেমন স্বাদ তার। থমকে গেল রোজা এক মুহূর্তের জন্য, থরথর করে কাঁপল সর্বাঙ্গ তার উপলব্ধিতে। অতর্কিতে বহু আগে মার্বেল ভবনের পেন্টহাউজে ঘটা ঘটনা ভেসে উঠল মস্তিষ্কে। সেপ্টেম্বর মাসের সময়টায় আসমান কিভাবে উন্মত্ত হয়ে উঠেছিল, দেয়ালে লাল কালো বর্ণে রাঙিয়ে তুলছিল চিত্রকে। রোজা গিয়েছিল তাকে রুখতে, তার গ্রীবা আঁকড়ে ধরে হিমশীতল হিমালয় পরিহাসের হাসি হেসে বলেছিল, হ্যাভ ইউ এভার টেস্টেড ইউর ওন ব্লাড? আই ডিড ইট টেস্টস লাইক হেল। প্রকম্পিত হলো রোজা, রাফার দিকে চেয়ে ভগ্ন কণ্ঠে বিড়বিড় করল, আপনি আসমানকে? আবর্তিত হলো আধার রানীর অধর এক অবজ্ঞার আবহে। আই ডিয়াক। উচ্চারণ করতে সক্ষম হল না রাফা, এর পূর্বেই রোজার হিলের ডগায় এক তীব্র আক্রোশে ঢুকে গিয়ে রমণীর মুখের ভেতর একেবারে কণ্ঠতালু অবধি ঠেকল। নিঃশ্বাস রুদ্ধ হয়ে গেল রাফার সম্পূর্ণ, কেসে উঠল। হিলের আঁকাবাঁকা গড়নের ধারালো ধাতুতে তার মুখের ভেতরের অংশ ছিন্ন হয়ে রক্তপাত ঘটল মুহূর্তেই। রোজা সামান্য মোচড় দিল, আঁতকে উঠল রাফা। দুহাতে শক্তভাবে আঁকড়ে ধরল রোজার পা, কিন্তু তাতে কি প্রলয় টলে? অমানিসার মহারানীর সমস্ত মুখমণ্ডল ক্রোধে কুঞ্চিত, দুহাত মুষ্টিবদ্ধ এতটা জোরের সহিত যে আঙুলের সংযোগস্থান ফ্যাকাশে বর্ণ ধারণ করেছে, বহু কষ্টে নিবারণ করছে সে নিজেকে পৈশাচিকতা প্রদর্শন থেকে। রাফার বুকের উপর এক অসহনীয় চাপ জেকে বসল। নিঃশ্বাস নেয়া দায়, নড়াচড়া করলেই হিল কণ্ঠতালুর আরও অভ্যন্তরে গেঁথে যাচ্ছে। হাঁসফাঁস করতে থাকল সে, খামচে ধরল রোজার পা, রক্ত নির্গত হলো ত্বকে ধারালো নখরের আছে, তবুও নিটল অমানিসার অর্ধাঙ্গিনী। আরও চাপ প্রয়োগ করল সে। রাফার দৃষ্টিপ্রদীপ নিভে আসতে থাকল, গা গুলিয়ে ওঠা বমিভাব এবং মুখের ভেতর আপন রক্তের স্বাদ। ফেলে দেয়ার উপক্রম নেই কোনো। ক্রমশ জড়ো হচ্ছে তা, অধরের কোণ বেয়ে গড়াচ্ছে লালার সঙ্গে মিশ্রিত হয়। অসহায়ত্ব, মৃত্যু আকাঙ্ক্ষা এবং নরকন্ত্রণা, এমনটাই কি সেদিন অনুভব করেছিল আসমান? রাফার দুহাত সমস্ত শক্তি হারিয়ে মেঝেতে লুটিয়ে পড়ল। নয়নপল্লব বুজে এলো প্রায়। রোজার উদ্দেশ্যে তার আত্মসমর্পণী দৃষ্টিপাত। শুধুমাত্র কয়েকটি মোচড়ের অপেক্ষা। চিরচির করে ফেরে যাবে রাফার কপল, একই কলঙ্কে কলঙ্কিত হবে সে। রোজা আরো গভীরে ঢোকালো নিজের হিলের প্রান্ত, রাফা বিষম খেল।
মুখের ভেতর জমা রক্তটুকু নিয়ন্ত্রণ করা সম্ভব হলো না, বুক গিলতে বাধ্য হলো সে। এই কি নরক! অতর্কিতে রাফাকে সম্পূর্ণ বিস্মিত করে দিয়ে রোজা নিজের পা সরিয়ে নিল, হিলের রক্তাক্ত ডগা তুলে মেঝেতে সরে দাঁড়াল। নিস্তব্ধ নিথর চেয়ে থাকলো রাফা আধখোলা দৃষ্টিতে, হাঁপাচ্ছে রোজা। শরীর তার কম্পিত হচ্ছে অব্যক্ত আলোড়নে। ঠিক বলেছেন আপনি। কেউ কোনোদিন রাফা কায়সার হতে পারবে না। ফিসফিসে শোনালো কণ্ঠস্বর। তবে দুর্বলতাটুকু মুহূর্তের জন্য মাত্র। পরক্ষণেই প্রতিধ্বনিত গর্জনে প্রকম্পিত হলো কক্ষটি। আর কেউ কোনোদিন রাফা কায়সার হতে চাইবেও না। রাফা কায়সার এক অভিশাপের নাম। এগুলো রোজা, এই বুঝি আরও একবার ক্ষত বিক্ষত করে শত্রুকে। কিন্তু তা এড়িয়ে রোজা পা তুলে হিলের ডগায় রাফার বিধ্বস্ত অবয়ব ছুঁয়ে দিল, মাথা হেলিয়ে জলজলে দৃষ্টিতে ঘোষণা করল। আপন রক্তের স্বাদ কেমন লাগলো, পিশাচিনী? মধুসিক্ত, নাকি বিষাক্ত? ধমনী জুড়ে যে দূষিত প্রবাহ বইছে তার স্বাদ কোনোদিনও স্বর্গীয় হতে পারে না। বিরতি, ঝুঁকল রোজা, রাফার কৌতূহলোদ্দীপক দৃষ্টিতে নিজ দৃপ্ত নয়ন মিলিয়ে বলল। আমি চাইলে আপনাকে কলঙ্কিত করতে পারি। কিন্তু আমি তা করব না। কারণ আমি ভয় পেয়েছি। উহু। এর কারণ আমি আপনার মতন হতে চাই না রাফা কায়সার। যদি আমি আপনার কার্যক্রমের অক্ষরে অক্ষরে পুনরাবৃত্তি ঘটাই, তবে আপনার এবং আমার মাঝে পার্থক্য থাকলো কোথায়? আমি আপনি নই রাফা, এবং আপনার মতন একজন বিপথগামী রমণী কোনোদিনও আমি হতে পারবে না। আজ আপনাকে কলঙ্কিত হওয়া থেকে রক্ষা করেছে আমার ভীতি নয়, বরং আমার আপনার সামান্যতম প্রতিফলনটুকুও ত্যাগ করার তীব্র আকাঙ্ক্ষা। রাফা স্থির চেয়ে থাকল, কোনো প্রকার অভিব্যক্তি নেই রমণীর মাঝে। শুধু একরাশ বিস্ময় এবং ম্রিয়মাণ হয়ে আসা জীবন প্রদীপ। শিরদাঁড়া টানটান করে দণ্ডায়মান হল রোজা। এই অন্তর আপনাকে নিজ হাতে হত্যা করার তীব্র বাসনায় ভুগেছে। বিশ্বাস করুন, আমার শিরা উপশিরায় রন্ধ্রে রন্ধ্রে শুধুমাত্র আপনার বিনাশের প্রলয়ঙ্করী অভিলাষ প্রবাহিত হচ্ছে। ক্রূরতা প্রকাশে আমার হাত কাঁপবে না বিন্দুমাত্র। তবুও আমি নিজেকে নিবারণ করছি, আর এখানেই আমাদের পার্থক্য। একবার ভেবে দেখুন, একটা মানুষ উপোস পিশাচিনী ঠিক কতখানি ঘৃণিত হলে প্রতিশোধ বাসনায় উন্মত্ত আত্মাও সংকোচে মুখ ফিরিয়ে নেয়। অ্যান্ড দ্যাটস ইয়োর প্লেস রাফা কায়সার, লাইক অ্যান ইনসেক্ট। রাফা রক্তাক্ত অধরযুগল ফাঁক করল, কিন্তু কিছুই উচ্চারিত হল না। এর পরিবর্তে এক অদ্ভুতুরে হাসির ধারায় ছেয়ে গেল রমণীর মুখ। মুহূর্তের মাঝে রোজা স্থির হয়ে পড়ল, বিপদ সংকেত। ঝট করে পিছনে ফিরতে চাইলেও সম্ভব হল না। এর পূর্বেই একটি লম্বাটে ধাতব নলের প্রান্ত এসে ঠেকল তার ঘাড় বরাবর। সামান্য দৃষ্টি ঘুরিয়ে তাকালো রোজা। পিস্তল এবং নিশানাকারী বান্দা। আকাশ। সিক্ত কণ্ঠে অট্টহাসির সঙ্গে মিশ্রিত রাফার কণ্ঠস্বর আতঙ্ক জাগানিয়া। রীতিমতো বদ্ধ উন্মাদের হাসি যেন তা। রোজা সন্তপর্ণে পিছনে ঘুরল, মুখোমুখি হল সেই চিরায়ত মুখখানির, কেবি গ্রুপের ছায়া, আকাশের। একটি চোখ আবদ্ধ তার আইপ্যাচের অন্তরালে, অন্য চোখে তীব্র দৃষ্টিতে চেয়ে আছে রোজার উদ্দেশ্যে। সামান্য হাসল বান্দা, রাফার সঙ্গে তালে তাল মিলিয়ে। নাইস ট্রাই, বাট দিস এন্ডস নাও। একটি ঢোক গিলে মুষ্টিবদ্ধ হাতে চেয়ে রইল রোজা। একবারের জন্য দৃষ্টি সরিয়ে নিল না পিস্তলের নল থেকে। করিডোরের প্রান্তে আসতেই প্রথম বাধার সম্মুখীন হতে হলো আসমানকে। দুজন গার্ড উত্তেজিত ভঙ্গিতে ছুটে আসছে। অপর প্রান্তে গোলযোগের শব্দ শোনা যাচ্ছে। প্রস্তুত আসমান এক হাতে নিজের রিভলভার তুলে নিল, অপর হাতে পকেট থেকে বের করল তার সঙ্গী নানচাক্স। একজন গার্ডের নিশানা ডিঙিয়ে সহসাই নানচাক্সের জোরালো আঘাতে আছড়ে ফেলল তাকে মাটিতে। দ্বিতীয় আক্রমণের সময়টুকুও দিল না। রিভলভারের বুলেট ঠুকল কপালের মাঝখানে। ছিটকে উঠল রক্ত এবং গলিত মগজে মিশ্রণ। বেপরোয়া ভঙ্গিতে তা এড়িয়ে অপরজনের গ্রীবায় নানচাক্সের শিকল জড়িয়ে আবদ্ধ করল। ছটফট করতে থাকা শরীরটি বাঁকিয়ে কনুই ব্যবহার করে ঘাড়ের শিরদাঁড়া বরাবর নিজের কবজিতে সংযুক্ত হিডেন ব্লেড গেঁথে দিল। রক্তপাতের উদ্গীরণ ঠেকল তার মাস্ক পর্যন্ত। দুহাত অতি ঘৃণায় ছেড়ে পা দিয়ে নিথর দেহ দুটো পা দিয়ে সরিয়ে অগ্রসর হলো কিলিং মেশিন। করিডোরের প্রান্ত পেরোতেই দৃশ্যটি নজরে এলো। হাবিব এবং তাদের হিটটিমের দুইজন একদল অজানা ঘাতককে বধ করতে ব্যস্ত। অপর একজন নিজের উরু চেপে দেয়াল ঘেঁষে বসে আছে, খুব সম্ভবত আহত সে।
সুচারু পর্যবেক্ষণ চালালো অমানিসা। পোশাকের বুকের অংশে অঙ্কিত পেঁচার চিহ্ন মনোযোগ কেড়ে নিল তার। অজান্তেই শিরদাঁড়া বেয়ে নেমে যাওয়া এক শীতল স্রোত অনুভব করল আসমান। আলফা। রাফার সঙ্গে এই পরিকল্পনায় তবে কি আলফাও যুক্ত? উদ্ঘাটন কিংবা বিশ্লেষণের সময় নেই। ক্ষিপ্র গতিতে এগোলো সে, হাতের নানচাক্স বনবন করে ঘুরিয়ে ঘূর্ণিপাক তুলে মেঝেতে হাবিবকে আছড়ে ফেলে তার উপর চড়ে বসা প্যাঁচাবাহিনীর সদস্যের মাথা বরাবর সেটি ছুঁড়ে দিতেই উল্টে পড়ল সে। অতঃপর রিভলভারের বুলেটে বিদ্ধ হলো তার বুক। তৎক্ষণাৎ উঠে বসে হাবিব পিছনে ফিরল। আসমানকে লক্ষ্য করে সে একই সঙ্গে প্রশান্তি এবং উৎকণ্ঠা অনুভব করল। এরা কিভাবে? আরেক প্যাঁচা বাহিনীর সদস্যের গলা চেপে দেয়ালের সঙ্গে লেপ্টে ধরে রেখে হুঙ্কার ছুড়ল আসমান। হাবিব উঠে দাঁড়িয়ে নিজের রিভলভারে ক্ষিপ্র গতিতে নতুন ম্যাগাজিন ভরতে ভরতে উত্তর করল, জানি না ভাই। আমাদের ধারণাও ছিল না। ম্যামকে গার্ড দিতে যখন আমরা ওই রুমে যাচ্ছিলাম তখনই অতর্কিতে আমাদের উপর ঝাঁপিয়ে পড়েছে। থমকালো আসমান ক্ষণিকের জন্য। হাতের হিডেন ব্লেড শিকারের মুখে ঢুকিয়ে সম্পূর্ণ গেঁথে ফেলে প্রাণনাশ নিশ্চিত করল। তারপর এক ঝটকায় ফিরে তাকালো। রোজা কোথায়? হিটটিমের একটি ছেলে এক আঙুল তুলে দেখিয়ে দিল পথ। আপনি যান ভাই, রাফা কায়সারের সাথে আছে ম্যাম। আমরা এদিকটা সামলে নিচ্ছি। বাকিরাও এসে পড়েছে, আমরা পারবো, আপনি যান। আসমান কোনো আপত্তি প্রদর্শন করল না। বাকিরা শত্রুদের রুখে রাখতে রাখতে করিডোর বেয়ে সে ছুটে গেল। তার হৃদস্পন্দন হার মেনেছে। এতটা প্রকাণ্ডভাবে স্পন্দিত হচ্ছে যেন এই বুঝি লুটিয়ে পড়ল। তবে আসমান নিজের পতন হতে দিল না। অর্ধাঙ্গিনী এবং নিজের অংশের টান তাকে নির্দিষ্ট কক্ষের সামনে এসে দাঁড় করালো। প্রবেশপথে থমকে দাঁড়িয়ে অভ্যন্তরের দৃশ্য পর্যবেক্ষণ করতেই তার হৃদস্পন্দন এবার সম্পূর্ণ স্থির হয়ে পড়ল যেন। বিস্ফারিত নয়নে তাকালো দৃশ্যপটে। একপাশের টেবিল ঘেঁষে দণ্ডায়মান রক্তস্নাত বিক্ষত রোজা। তার কপালে পিস্তল ঠেকিয়ে দাঁড়ানো আকাশ। এবং সদ্য মেঝে থেকে উঠে চেয়ারের সঙ্গে ঠেস দিয়ে দাঁড়ানো বিধ্বস্ত রাফা। মুখের দুপাশ থেকে উষ্ণ তরল রক্ত গড়িয়ে নামছে, তার দৃষ্টিজুড়ে এক ধোঁয়াশা। যেন প্রবল অস্তিত্বকে অনুভব করতে পেরেছে, এমন ভঙ্গিতে সহসাই রমণী ফিরে চাইল আসমানের দিকে। ওই ভয়ঙ্কর মুখশ্রী পরিপূর্ণ বিভীষিকায় হাসল সে, তৃপ্তির হাসি। ফাইনালি চেয়ারের উপর ধপ করে বসে পড়ল রাফা। ওই অবস্থায়ও হাঁটুর উপর হাঁটু তুলে রাজকীয় ধাঁচে দৃষ্টি ফেলল সামনে। হাতের রক্তাক্ত আঙুলের মাঝে ঘুরপাক খেতে থাকলো সিগারেটের টুকরো। বেখেয়ালি পদক্ষেপে এগোলো আসমান, দৃষ্টি তার রোজার দিকে। প্রেয়সী ঘুরে তাকালো তার আগমনে। দৃষ্টিজুড়ে বিন্দুমাত্র দুর্বলতা নেই, নেই কোনো অসহায়ত্ব। আছে শুধু ক্রোধ এবং ঘৃণা। তার উদ্দেশ্যে নয়, ওই আধার রানীর উদ্দেশ্যে। অতর্কিত ঘটনাটি ঘটল তখনই। আসমান কয়েক পা প্রবেশ করতেই এক যান্ত্রিক শব্দ হলো। ক্রিং ক্লাক। কক্ষের দরজাটি স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে গিয়েছে। ঝট করে সকলে তাকালো সেই দিকে। ধাতব দরজার দুপাশ স্লাইড করে এসে মিলিত হয়ে পড়েছে, সামান্যতম ফাঁক ফোকর নেই। উপরের স্ক্রিন জুড়ে জ্বলজ্বল করছে লাল বর্ণের বাতি, যেন বিপদ সংকেত। একপাশের ইলেকট্রিক্যাল স্ক্রিনে দৃষ্টিপাত হয়েই বুঝতে আর কিছু বাকি রইল না আসমানের। দরজাটি বন্ধ হয়ে গিয়েছে। নির্দিষ্ট কোনো কোড ছাড়া এই দরজা খোলা অসম্ভব। ধাতব হওয়ার ভেঙে ফেলার কোনো সুযোগ নেই। সেই কাজ সাধন করতে চাইলেও যথেষ্ট সময়ের প্রয়োজন হবে। ওটুকুই যথেষ্ট রাফা এবং আকাশের জন্য। এই কক্ষের মাঝে আসমান ও রোজাকে আবদ্ধ করে ফেলা হয়েছে। বাইরের সঙ্গে যোগাযোগ অসম্ভব। কিসের জন্য? তার উত্তর একমাত্র রাফার নিকটই রয়েছে। কারণ সেই এই পরিকল্পনা বাস্তবায়নে একটি ল্যাবরেটরির মতন কক্ষ ও স্থান বেছে নিয়েছে। অবশ্যই এই বিল্ডিং জুড়ে গোপনীয় নিরাপত্তা ব্যবস্থার প্রলেপ রয়েছে, যা সম্পর্কে বাইরের মানুষের ধারণা নেই বললেই চলে। এই সুযোগটাকে এভাবে কাজে লাগানো রাফার পক্ষেই সম্ভব। পুনরায় ভেতরে তাকালো আসমান। সে ইতোমধ্যে ফাঁদে পা দিয়ে ফেলেছে, সন্দেহ নেই। আপাতত পরাজয়ের কথা না ভেবে ভবিষ্যতে মনোযোগ দেয়া দরকার। তার অর্ধাঙ্গিনী অস্ত্রের মুখে, বিষয়টি তাকে মোটেও সুস্থির থাকতে দিচ্ছে না। হাতের ডিভাইসটিতে কক্ষের লক সিস্টেম অন করার কার্যসিদ্ধির পর তা ছুঁড়ে ফেলল রাফা অবহেলায়। বোঝা গেল, এই ডিভাইস দ্বিতীয়বার ব্যবহারের উপযোগী নয়।
অতি অলস ভঙ্গিতে লাইটার তুলে সিগারেট ধরাতে চাইল সে। ক্ষত বিক্ষত হাত তার কাঁপতে থাকলো, অসুবিধার সৃষ্টি করল কাজে। তাতে ভ্রুজোড়া কুঞ্চিত হল রাফার। মিসেস জ্যোৎস্না আক্রোশ প্রদর্শনের কমতি রাখেনি। ঝটকা দিয়ে উঠল রোজা, তাতে আকাশ তাকে দ্বিগুণ জোরে চেপে ধরে পিস্তলের সেফটি লক খুলল। অন্তিম হুমকি। আসমানের দৃষ্টি পতিত হল রোজার উপর, সমস্ত শরীর পেরিয়ে থামল উদ্রে। স্ট্রিপ। অবশেষে সিগারেট জ্বালতে সক্ষম হয়েছে রাফা। দীর্ঘ সুখটানে হাওয়া তামাটে ধোঁয়ায় মাতিয়ে সে আদেশ করল। তখনও স্থির চেয়ে রইল আসমান রোজার দিকে। তার উদ্দেশ্যেই আদেশ ধ্বনিত হয়েছে। স্ত্রীকে জিম্মি করে তাকে বশ করার এক হাস্যকর কিন্তু বর্তমানে কার্যকরী প্রচেষ্টা। না আসমান। ঝাঁঝালো কণ্ঠে বলতে একটুও সময় নিল না রোজা। তীব্রভাবে নাড়ল মাথা। আসমান শুধু নির্বিকার চেয়ে রইল, পরক্ষণেই নিজের পরিধানের জ্যাকেটের জিপার টেনে উন্মুক্ত করল আপন অবয়ব। রাফার অধর কুঞ্চিত হল হাসির ধারায়। অতি আয়েসি ভঙ্গিতে হেলান দিয়ে সে ঐরকম ভগ্নপ্রায় অবস্থায় পর্যবেক্ষণ করে গেল শুভ্রতাকে। অত্যন্ত বিধ্বংসী দেখালো তার এহেন দুর্বোধ্য আচরণ। একটা শব্দও উচ্চারণ করল না আসমান। ধীরে ধীরে নিজের জ্যাকেট খুলে টি শার্ট ধরল। এক হাতে দ্রুত টানে সেটি খুলে উন্মুক্ত করল নিজের ঊর্ধ্বাঙ্গ। মেঝেতে ফেলে দিল আবৃতকারী বস্ত্র। অতি নিগুড় পর্যবেক্ষণ চালালো রাফা, তার ক্ষতচিহ্ন সম্বলিত প্রশস্ত বুক এবং উদর জুড়ে। রোজার শরীরে তড়িৎ খেলে গেল যেন। কিন্তু পিস্তলের নল তাকে রুখতে বাধ্য করছে। উদর মাঝে কেমন অস্বস্তি অনুভব হচ্ছে, যেন তার ভালোবাসার অংশ পিতামাতার এই সংকটলগ্নে শঙ্কিত। কাম হেয়ার। আঙুল তুলে অত্যন্ত বেহা আদেশ ছুড়ল রাফা। অবশ্যই। আসমান অনুসরণ করল। লম্বা কয়েক পদক্ষেপে পৌঁছল রাফার বসে থাকা চেয়ারের নিকট। একবারের জন্যেও রমণীর সঙ্গে দৃষ্টি মিলল না তার। সে চেয়ে আছে একপাশে, যেখানে দণ্ডায়মান তার অর্ধাঙ্গিনী। ব্যাপারটি লক্ষ্য করে খিলখিল করে হাসল রাফা। মুখ রক্ত এসে যাওয়ায় থু করে ফেলল তা একপাশে। অতঃপর তৃতীয় আদেশ ধ্বনিত হল। নীল ডাউন। কম্পন খেলে গেল আসমানের সুগঠিত মাংসপেশি জুড়ে। প্রথমবারের মতন দৃষ্টি ফিরিয়ে সে তাকালো রাফার নয়ন বরাবর। দাঁতে অধর কামড়ে ধরে রাফা আবারও বলল, আই শেড নীল ডাউন বিফোর মি। আকাশের তর্জনী চেপে বসল পিস্তলের ট্রিগারের উপর। ওইটুকুই আসমানের সগর্ব অবস্থান ভাঙার জন্য যেন যথেষ্ট। মেঝের দিকে তাকালো সে। অতঃপর এক হাঁটু স্থাপন করল, পরবর্তীতে অপর হাঁটু, মেঝেতে বসল উভয় গেড়ে। রাফা কায়সারের সম্মুখে অবন্মিত হল তার সমস্ত অস্তিত্ব। সহস্র চাওয়া সত্ত্বেও কিছুই উচ্চারণ করতে সক্ষম হল না রোজা। শুধু নির্বিকার চেয়ে রইল। আসমান আজ তার জন্য নতজানু হতে দ্বিতীয়বার ভাবেনি। কেমন অনুভূত হচ্ছে তার। নরক অনুভূতি। কে যেন বলেছিল চাঁদকে কখনো মাটিতে নামিয়ে আনা সম্ভব নয়। রোজার দিকে তাকালো রাফা। নিজের পা তুলল, বৃদ্ধাঙ্গুলটি আসমানের চিবুকে ঠেকিয়ে উত্তোলন করল মাস্ক পরিধানকৃত শুভ্র মুখখানি। বিড়বিড় করল, আজ স্বয়ং চাঁদ আমার পদতলে, তুমি হেরে গিয়েছ জ্যোৎস্না। স্থির চেয়ে রইল রোজা। ওই আধাররানী এবং তার শেয়ারে নতজানু অমানিসার পানে। যেন এক মহারানী এবং কৃতদাস। আফসোস হচ্ছে প্রথমবারের মতন। রাফা কায়সারকে ধ্বংসে স্বয়ং রাফা কায়সারে পরিণত হওয়ার গ্লানিটুকু বরণ করা অতি জরুরি ছিল। কি হয়েছে হাবিব? কণ্ঠস্বরটি কর্ণগোচর হতেই ধাতব দরজার অপর পাশে দণ্ডায়মান হাবিব এবং হিট্টিমের দুইজন ছেলে ঘুরে তাকালো। করিডোরের প্রান্ত ধরে এগিয়ে আসছে নিহাদ, তার হাতের মুঠোয় আবদ্ধ চারুল তার হাত। রমণীর শরীরে জড়ানো নিহাদের পূর্বে পরিধানকৃত জ্যাকেটখানি, মুখমণ্ডল মলিন, খানিক লালচে হয়ে রয়েছে ক্ষতে। অতি যত্নে তা পরিষ্কার করে নেওয়া হয়েছে সন্দেহ। হাবিব একটি ঢোক গিলে নিহাদের মুখোমুখি হল। নিহাদ ভাই। এই দরজাটা হুট করে বন্ধ হয়ে গিয়েছে। ভেতরে আসমান ভাই আর ম্যাম রয়েছে, সঙ্গে রাফা কায়সারও। কিছুই বুঝতে পারছি না আমরা ভেতরে কি হচ্ছে বর্তমানে। ঢোকার কোনো উপায় নেই। নিহাদের ভ্রুজোড়া কুঞ্চিত হল। চারুর হাত ছেড়ে অতি দ্রুত দরজার কাছে এসে দাঁড়িয়ে কয়েকবার ঠেলল জোরে সরে। বাহু ব্যবহার করে জোর ধাক্কা প্রয়োগ করল। কিন্তু কোনো প্রকার লাভ হল না। চিক। হতাশায় চুলে আঙুল বুলিয়ে কোমরে অপর হাত রেখে সরে এলো সে। সবকিছু ওই রাফার প্ল্যান, সন্দেহ নেই।
এখন আমরা কি করব? খুব বেশি দেরি করা যাবে না। যদি উল্টোপাল্টা কিছু হয়ে থাকে, আমরা তো আসমান ভাইকে সাহায্যও করতে পারবো না। হাবিবের কথায় দ্বিধায় পড়ে গেল নিহাত। হিট টিমের অপর এক ছেলে বলে বসল, এক্সপ্লোসিভ ব্যবহার করব। দরজাটা উড়িয়ে দেই। না। চারুল তার কঠোর কণ্ঠস্বরে সবাই ফিরে তাকালো। সুদর্শনা দ্রুতপায়ে হেঁটে এসে দাঁড়ালো দরজার সামনে। মিনিটখানেক পর্যবেক্ষণ করল। আমরা এত কম রেঞ্জে এক্সপ্লোসিভ ব্যবহার করলে রুমের ক্ষতি হবে, সঙ্গে ভেতরে থাকা মানুষদেরও। তাছাড়া তাতে যে আগুন ধরে যাবে না তার গ্যারান্টি কতটুকু? এত বড় রিস্ক নেওয়া সম্ভব নয়। তবে কি করব? অপেক্ষা। যতক্ষণ না আসমান ভাই নিজে থেকে বেরিয়ে আসে। আমার মনে হয় না ওই রাফা কোনো কাঁচা খেলোয়াড়। সে যদি প্ল্যান করেই এসব করে থাকে, তবে ভাইয়া আর রোজা চাইলেও নিজেদের মুক্ত করতে পারবে না। হয়তো ভেতর থেকে দরজা খোলার কোনো উপায় নেই। আমি এই ধরনের কিছু প্রযুক্তি ইতালিতে থাকাকালীন দেখেছি। আমার এক বান্ধবী কাজ করত ল্যাবরেটরিতে। গুরুত্বপূর্ণ ল্যাবে এমন লক সিস্টেম থাকত, যা চালু করার পর নির্দিষ্ট কোড ছাড়া দরজা খোলা মুশকিল হয়ে যেত। ওখানকার দরজাগুলো এক্সপ্লোসিভ প্রোটেক্টেড হতো। তবে কি বলতে চাইছো? নির্দিষ্ট কোড ছাড়া এই দরজা খুলবে না। নিহাদের দিকে তাকালো চারুলতা। দৃঢ় কণ্ঠে জানালো, আমি শুধু আমার ধারণা ব্যক্ত করেছি। নিশ্চিত হওয়ার জন্য আমার এই ভবনের ব্লুপ্রিন্টের দরকার হবে। ব্লুপ্রিন্ট? নিহাদ হাবিবের দিকে তাকাতেই ইশারা বুঝতে কোনো সময় প্রয়োজন হলো না তার। দ্রুত হিট টিমের ছেলে দুটোর দিকে ফিরল, অতঃপর একজনকে সাথে নিয়ে অতি দ্রুত করিডোর ধরে রীতিমতো দৌড়ে গেল। নিহাদ দৃষ্টি ফিরিয়ে বন্ধ দরজার দিকে তাকালো। হৃদযন্ত্র তার অত্যধিক গতিতে স্পন্দিত হচ্ছে। এই মুহূর্তে ঠিক কি হচ্ছে অভ্যন্তরে? রাফা। রমণীর শরীর জুড়ে তড়িৎ খেলে গেল। বিশ্বাস হলো না নিজের শ্রবণ ইন্দ্রিয়কে। আহত শরীরে কি এসব কল্পনা করে চলেছে সে? চকিতে দৃষ্টি ফিরিয়ে সামনে নতজানু হয়ে বসে থাকা আসমানের দিকে তাকালো রাফা। দৃষ্টি জুড়ে ফুটে উঠল অবিশ্বাস। শুভ্রতা স্থির চেয়ে আছে তার নয়ন বরাবর। ওই কৃষ্ণগহ্বর জুড়ে কোনো ঘৃণা, ক্রোধ কিংবা উৎকণ্ঠার অনুভূতি নেই। শুধুমাত্র একরাশ শূন্যতা। এইমাত্র কি সে রাফার নাম উচ্চারণ করল? রাফা কায়সার। রাফাকে হতভম্ব হয়ে দিয়ে আসমান আবারও উচ্চারণ করল নামটি। বুকের ভেতর ধক করে উঠল কায়সার কন্যার। আজ কতদিন পর? উহু, কত বছর পর? আসমান তাকে কোনোদিনও তার নাম ধরে সম্বোধন করে একটি ঘটনার পর থেকে। শুধু ম্যাম শব্দটিই উচ্চারিত হতো তার গভীর কণ্ঠ জুড়ে। কিন্তু আজ, এ বাস্তব নাকি কল্পনা? নির্বিকার আসমান আলতোভাবে তার পা ছুঁয়ে দিয়ে নিজের চিবুক সরিয়ে নিল। অতঃপর মেঝেতে নতজানু হওয়ার পরিবর্তে আসুন করে বসল। তার দৃষ্টি রাফার হতবিহ্বল অবয়ব জুড়ে। আপনার মনে আছে যেদিন আপনি আমাকে প্রথমবারের মতন লুকোচুরি খেলা শিখিয়েছিলেন? আপনি জিমের ক্লোজেটের ভেতরে লুকিয়ে ঘুমিয়ে পড়েছিলেন। এদিকে আমি আপনাকে খুঁজতে খুঁজতে হয়রান। আতঙ্কিত হয়ে শেষমেশ মাস্টারের দ্বারস্থ হয়েছিলাম। সেদিন উনি আমাকে একটা চড় দিয়েছিল। পরে আপনি রাতের বেলা লুকিয়ে আমাকে অয়েন্টমেন্ট আর আইস প্যাক দিতে এসেছিলেন। ফ্যালফ্যাল করে চেয়ে রইল রাফা। অপরদিকে হতবাক রোজা। আকাশ পর্যন্ত নির্বিকারতা পরিহার করতে বাধ্য। আসমান বলে গেল, তারপর যেদিন কায়সার এম্পায়ারের সবাই পিকনিকে গিয়েছিল, আমি বডিগার্ডদের সঙ্গে ছিলাম। আপনারা সবাই ফুটবল খেলছিলেন, আমি শুধু দূর থেকে নির্বিকার চেয়েছিলাম। আমারও খুব ইচ্ছা হয়েছিল আপনাদের সঙ্গে খেলতে, কিন্তু পারিনি। হঠাৎ করেই আপনি দৌড়ে এলেন, আমার হাত ধরে টেনে নিয়ে গেলেন খেলার জন্য। যখন মাস্টার মানা করলেন, তখন আপনি জেদ দেখিয়ে সবাইকে রাজি করালেন। আমরা সবাই সেদিন খুব মজা করেছিলাম। ফুটবলে আমাদের টিম জিতেছিল। রাফার নয়ন জুড়ে অব্যক্ত কিছুর প্রস্ফুটন দেখা গেল। আর কেউ না বুঝলেও রোজা বর্তমানে যেন উপলব্ধিতে কিছুটা হলেও সক্ষম। তাই কোনো প্রকার বাধা প্রদান করছে না আসমানের বক্তব্যে। শুধু স্থির চেয়ে আছে, তীক্ষ্ণ নজরে আকাশের প্রতিটি পদক্ষেপ পর্যবেক্ষণ করছে। প্রথম সুযোগ পাওয়া মাত্র ঝুঁকি নেবে সে। আসমান দৃষ্টি নামিয়ে আনল নিজের কোলে গুটিয়ে রাখা হাতে, আঙুলের ফাঁকে আঙুল গুজে বিড়বিড় করল। কায়সার এম্পায়ারের দিনগুলো আমার জন্য ছিল কারারুদ্ধ এক জীবন। নিজেকে মনে হতো কৃতদাস।
আমি জানতাম আমার রন্ধ্রে রন্ধ্রে ওই অভিজাত রক্ত প্রবাহিত হচ্ছে, কিন্তু মুখ ফুটে বলার মতন কিছুই ছিল না। সকলে আমাকে দেখত বাদশাহ কায়সারের এক নতুন হাতিয়ার হিসাবে, কিংবা চাকর হয়তো। আমি শুধু অন্তরাল থেকে চেয়ে দেখতাম। মাস্টার আপনাদের কত আদর করতেন, মুক্ত বিহঙ্গের মতন আপনারা ছুটে বেড়াতেন, জীবন উপভোগ করতেন। এবং আমি এক যান্ত্রিক জীবনে অভ্যস্ত হয়েছিলাম, ক্ষমতার ইশারায় নৃত্যরত এক কাঠের পুতুল। আমার সেই সাদাকালো জীবনে এক মুঠো রং নিয়ে আবির্ভূত হয়েছিলেন আপনি। আমার আজও মনে আছে, প্রথম খুন করে যেদিন একাকী বসেছিলাম, আপনিই প্রথম আমাকে একটি স্যান্ডউইচ দিয়ে বলছিলেন, ভাইয়া তুমি। কিছু উচ্চারণ করতে গেল রাফা, তবে সম্ভবপর হল না। সমস্ত শরীর তার অবশ হয়ে আসছে, সিগারেটে কোনো মনোযোগ নেই। দুহাত চেপে বসেছে চেয়ারের হাতলে, একদৃষ্টে সে চেয়ে আছে আসমানের দিকে। মাথা তুলে তাকালো অমানিসা, দৃষ্টিতে নিগুড় জলজলে কৃষ্ণগহ্বর মিলিয়ে বলল, যে হৃদয়ে কখনো কোনো প্রকার অনুভূতি হতো না, সেই হৃদয়ে সেদিন একটি মাত্র অনুভূতি জাগ্রত হয়েছিল। স্নেহের অনুভূতি, এক মমত্ববোধ। পরিবারহীন জীবনে এক মায়াবী বোন লাভের আনন্দ হয়েছিল। আমি সত্যিই আপনার ভাই ছিলাম, আপনি হয়তো তখনও জানতেন না। এরপর যখনই আপনাকে দেখতাম, অন্তরে টান অনুভব করতাম। আপনাকে গোটা জগতের কাছ থেকে রক্ষা করার এক দুর্বোধ্য প্রতিজ্ঞা ধ্বনিত হয়েছিল বারংবার। নিজেকে প্রথমবারের মতন কারো বন্ধনে আবদ্ধ মনে হয়েছিল। আই ফেল্ট, ফাইনালি আই বিলং সামহাওয়ার। চুপ করো, অস্ফুট উচ্চারণ করল রাফা। কিন্তু আসমান তার আদেশ অনুসরণে অনিচ্ছুক। যে অস্তিত্ব অনুভূতি প্রকাশে সর্বদাই পিছোপা হয়, আজ সেই যেন নিজের অভ্যন্তরের সবটুকু উগরে দিতে চাইছে। আসমানের কণ্ঠ সামান্য ধরে এলো। আই লাভড ইউ, ট্রুলি লাভড ইউ, মাই লিটল সিস্টার। ইউ আর মাই লিটল অ্যাঞ্জেল, দ্য সানশাইন। যার ভাইয়া ডাক শুনলে আমার সহস্র অপরাধের গ্লানি দূরীভূত হয়ে যেত। আমরা একসাথে খেলতাম, খেতাম, ব্যায়াম করতাম, ঘুমাতাম। যদি সবকিছু এভাবেই থাকতো তাহলে কি ক্ষতি হতো রাফা? কেন বদলে গেলেন আপনি? কেন আপনি আমাকে ভাইয়া বলে ডাকা বন্ধ করে দিলেন হঠাৎ করেই? কত প্রশ্ন করেছিলাম, কতবার আদর করে বলেছিলাম যে আমাকে বিশ্বাস করে একটাবার শুধু জানাতে যে ভুল কোথায় হয়েছে। সেদিন যদি আপনি আমাকে একটু সাহস করে জানাতেন যে আপনার সঙ্গে ওই বড় কায়সার কি কি করেছে, আইসোয়ার আমি তার মস্তক ছিন্ন করে আপনার পায়ে সমর্পণ করতাম আর শরীরটা কায়সার এম্পায়ারের দেয়ালে ঝুলিয়ে রাখতাম। নিস্তব্ধ চারিপাশ, কেউই কোনো প্রকার প্রতিক্রিয়া করবার অবস্থায় নেই। হৃদয়ে এক ভারী চাপ জেগে বসেছে যেন, মস্তিষ্ক দপদপ করছে। ভাগ্যের খেলা কতটা জটিল, কিভাবে পড়তে পড়তে ঘটে পরিবর্তন। আপনি কেন বদলে গেলেন রাফা? রাতের পর রাত আমি ঘুমাতে পারিনি, হন্য হয়ে খুঁজেছি আমার ভুলটা কোথায় ছিল। একটা গুরুত্বপূর্ণ মিশনে দেশের বাইরে গেলাম। যখন ফিরে এলাম, আমার অ্যাপার্টমেন্টের ভেতর হিডেন ক্যামেরা পেলাম। সব শেষ হয়ে গেল ওই দিন। সব। আপনার বুকে একটুও বাঁধেনি এইভাবে আমাদের পবিত্র সম্পর্ককে ধ্বংস করতে, তাকে নিষিদ্ধ উপাখ্যানের বাসনায় কলঙ্কিত করতে। যদি আপনি না জানতেন, তবেও আমি মেনে নিতাম, আপনার শত অপরাধ ক্ষমা করে দিতাম। কিন্তু আপনি জানতেন। আপনি জানতেন আমি আয়েশা তালুকদার এবং বাদশাহ কায়সারের গোপন সন্তান, আপনার সৎ ভাই ছিলাম। আমার রন্ধ্রে আপনার বংশের রক্ত বইছে। এইখানেই আপনি অপরাধী হয়ে গেলেন রাফা, আজীবনের জন্য। রাফার রীতিমতো নিঃশ্বাস প্রশ্বাস প্রক্রিয়া চালাতে কষ্ট হচ্ছে। দুহাতে বুক চেপে ধরল রমণী। প্রসারিত নয়ন মেলে চেয়ে রইল শুভ্রতার উদ্দেশ্যে। যার হৃদয়ে আজ থামবার কোনো ইচ্ছা নেই। আমাদের মাঝে সবকিছু শেষ হয়ে গেল। আপনার বাবা, বাদশাহ কায়সার আমার মাকে হত্যা করেছিলেন। কেন জানেন? কারণ আমার মা তার জন্য ছিল এক বিরাট হুমকি। আমাকে লালন পালনের পাশাপাশি তিনি কায়সার পরিবারের বিরুদ্ধে প্রতিশোধ গ্রহণে উন্মত্ত হয়ে উঠেছিলেন। সেই সময়কার সরকারদলীয় সদস্যদের সঙ্গে সখ্যতা পাতিয়ে তিনি মাতো দেয়ার চেষ্টায় ছিলেন। অবশ্যই আপনার বাবা সেটি হতে দেননি। পরিকল্পিত এক ট্রাক দুর্ঘটনার নাটক সাজিয়ে আমার মাকে সরিয়ে দেন দুনিয়া থেকে। আর আমাকে নিজের হাতিয়ার বানিয়ে নিয়ে আসেন অশুভ দুনিয়ায়। ছোট ছিলাম তো, এসব কিছুই বুঝতে পারিনি। যখন বুঝেছি, তখন আমার হাতে করার মতন কিছুই ছিল না।
তবুও ভাগ্য ওই বাদশাহকে ছাড় দেয়নি রাফা। আমি জন্মদাতাকে হত্যা করার কদর্য দণ্ডে কলুষিত হয়েছি, বিনিময়ে অর্জিত হয়েছে অতৃপ্ত ন্যায়ের মুক্তি। আপনিও আপন পিতার পথেই অনুসরণ করতে চলেছেন। পরিহাসের হাসি হাসল আসমান। মাথা কাত করে রাফার সম্পূর্ণ অরক্ষিত অবয়ব মাঝে চেয়ে জানালো, আমি আপনাকে বারংবার সুযোগ দিয়েছি এই কারণে নয় যে আপনি একজন নারী। নারী হোক কিংবা পুরুষ, সকলেরই অধঃপতনের একটি নির্দিষ্ট সীমানা থাকে। সেই সীমানা পেরিয়ে গেলে সে আর নারী কিংবা পুরুষ থাকে না, পরিণত হয় অমানুষে। আপনি অমানুষ হওয়ার গণ্ডি বহু পূর্বেই পেরিয়েছেন। নারী বলে আপনাকে ছাড় দেওয়ার কোনো প্রশ্নই উত্থাপিত হয় না। তবে কি আমি ভয় পেয়েছি? আপনি আমাকে কলঙ্কিত করে আজীবনের ট্রমায় পরিণত হয়েছেন, আপনার সামান্য স্পর্শেও আমার শরীর কম্পিত হয়। ভয় পাওয়া হয়তো স্বাভাবিক, কিন্তু না, আমি ভয়ও পাইনি। যতবার এই অন্তর আপনাকে ধ্বংসের বাসনায় মেতেছে, ততবার আমার সামনে ওই নিষ্পাপ ছোট্ট রাফার মুখচ্ছবি ভেসে উঠেছে, যে আমার বোন ছিল। যখন আমার কেউ ছিল না, তখন একমাত্র সে ছিল। পারিনি আমি। নিজের জন্মদাতাকে হত্যা করলেও বোনকে কণ্ঠের আঘাতও করতে পারিনি। শাট আপ! চিৎকার করে উঠে দাঁড়ালো রাফা। ধাক্কায় চেয়ারখানি উল্টে পড়ল মেঝেতে। ফুঁসতে ফুঁসতে তাকালো সে আসমানের দিকে, আধার রানীর নয়নে প্রথমবারের মতন প্রদর্শিত হলো টলটলে অভিব্যক্তি। উভয় হাত মুষ্টিবদ্ধ করে রাফা হুঙ্কার ছুড়ল, আমি তোমার বোন না। ইউ আর। প্রশান্ত কণ্ঠে জবাব দিল অমানিসাও। এক হাঁটু তুলে তাতে ভর দিয়ে দৃপ্ত দৃষ্টিতে মোকাবেলা করল রাফার ভয়ঙ্করী চাহনিকে। রাফা, আমি এখনো বলছি, চলে যাও। বহু দূরে চলে যাও। তোমার ভাই হিসাবে আমি তোমায় অন্তিম সুযোগ দিচ্ছি রাফা। আমি তোমাকে ভালো হয়ে যেতে বলছি না। যতটা পঙ্কিলতায় নিমজ্জিত হয়েছ তার গভীর থেকে বেরিয়ে আসা অসম্ভব। তোমার এই মন্দত্ব নিয়েই চলে যাও এমন কোনো স্থানে যেখানে তুমি নিজের মতন সুখী থাকতে পারবে। আমাকে আমার মতন বাঁচতে দাও। একটিবারের জন্য নিজের পরিবারকে নিয়ে সুখে থাকতে দাও। অনুরোধ করছি, তোমার কাছে তোমার ভাইয়ের প্রথম এবং শেষ অনুরোধ। আসমান রাফাকে তুমি বলে সম্বোধন করেছে, তার কণ্ঠস্বরের আকুতি উদ্ভাসিত করেছে আবেগকে। কেমন অনুভব করা উচিত রাফার? সবকিছু যে শূন্য লাগছে। অজান্তেই ধপ করে আসমানের মুখোমুখি মেঝেতে বসে পড়ল রাফা, মুখমণ্ডল সিক্ত হয়ে তার অশ্রু গড়াতে থাকল। উভয় হাত চেপে ধরল একে অপরের সঙ্গে, তীব্রভাবে কাঁপল তার শরীর কান্নার দমকে। রুদ্ধশ্বাস এক মুহূর্ত। অতঃপর জবাব এলো, পারব না। এই আসক্তি পরিত্যাগ করা বড়ই দুষ্কর। যে ফুটবল দেয়াল এতক্ষণ ধরে আসমান একটু একটু করে সজ্জিত করেছে, তা এক লহমায় গুড়িয়ে গেল। নিজেকে পরাজিত অনুভূত হলো তার। একটি কোমল প্রাণকে সে রক্ষা করতে ব্যর্থ হয়েছে শেষমেশ। কারণ ওই প্রাণের মাঝে জাগতিক পতনের ধূসর প্রলেপ পড়েছে, এতটাই গভীর সেই আধারের প্রলেপ যে স্বয়ং দিবাকরের রশ্মিও হার মানবে তার সম্মুখে। একটি দীর্ঘ নিঃশ্বাস ফেলল আসমান, এক তির্যক হাসি প্রস্ফুটিত হলো তার অধরে, ম্রিয়মাণ এক বেদনার হাসি। মাস্কটি খুলে একটানে দূরে ছুঁড়ে ফেলল। তবে কি চাও? আমার শরীর। এই চন্দ্রকে গ্রাস করাই তো তোমার অভিলাষ। যদি তা করে ফেলো, তবে কি নিস্তার দেবে? রাফার একটি হাত চেপে ধরে আসমান নিজের বুকে ছোঁয়ালো, রমণী কুকড়ে গেল সামান্য, হাতের আঙুলসমূহ তার গুটিয়ে এলো শুভ্র ত্বকের মাঝে। দৃঢ় দৃষ্টিতে চেয়ে আসমান জানালো, তবে তাই হোক। গ্রাস করো আমায়, রেহাই দাও ধরিত্রীকে নিজের পঙ্কিলতা থেকে। প্রমাণ করে দাও যে নিষিদ্ধ আসক্তির পরিণাম কতটা বিধ্বংসী হতে পারে। কাঁপতে থাকলো রাফা, তার আঙুলসমূহ খুলল। বুলিয়ে আনলো হাতটি সে আসমানের উন্মুক্ত বুক জুড়ে। এক চুল নড়ল না অমানিসা। তীক্ষ্ণ দৃষ্টিতে শুধু পর্যবেক্ষণ করে গেল, শূন্যতা ঘিরে ধরল তাকে, অন্তরে অনুভব করল তীব্র বেদনা। অস্বীকার করতে পারল না রাফা, জিত হাসিল হয়েছে তার, শুভ্রতাকে এইভাবে স্পর্শ করতে দারুণ লাগছে তার। অন্তর চেঁচিয়ে বলছে, অবশেষে। গ্রাস করো। আপন অভিলাষ পূর্ণ করো কায়সার। তোমারই জিত, তোমারই প্রতিষ্ঠা। শুভ্রতা আমার, আসমান আমার, চাঁদ আমার, শুধুমাত্র আমার। আকো! গুঞ্জনধ্বনিতে আপন আবেশ থেকে বেরিয়ে রাফা ঝট করে ঘুরে তাকালো। একপাশে দণ্ডায়মান রোজা আকাশের পিস্তল সম্বলিত বাহু চেপে ধরেছে। উভয়ের মাঝে বর্তমানে ধস্তাধস্তি হচ্ছে।
তার মাঝেও চাঁদের জ্যোৎস্না তার দিকে প্রলয়ঙ্করী এক দৃষ্টি নিক্ষেপ করল। যদি ওই নয়নজোড়া কোনো কামান হতো, তার গোলার আঘাতে ওই মুহূর্তেই রাফা চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। তৎক্ষণাৎ যেন ধূসরিত জগৎ তাকে বাস্তবের স্মৃতিচারণ করালো, অমোঘ একটি বাণী ধ্বনিত হলো ইন্দ্রিয় জুড়ে। এই পৃথিবী আপনাকে নির্বাচনে বাধ্য করে না, আপনি আপন ইচ্ছায় নির্বাচন করেন। সেই নির্বাচন বেঠিক হলে তার দায় আপনার। রাফা নির্বাচনের সুযোগ পেয়েছে। আসমান তাকে সুযোগ দিয়েছে। কিন্তু আসক্তি এবং মানব মস্তিষ্কের ধূসরিত জগৎ তাকে ঠেলে দিয়েছে নিশ্চিত ধ্বংসের দুয়ারে। এর দায় পৃথিবীর নয়, স্বয়ং রাফার। আসমান এক লাফে উঠে দাঁড়ালো। পিস্তল নিয়ে ধস্তাধস্তিরত প্রেয়সীর দিকে ছুটে গেল। মুহূর্তের মাঝে পিছন থেকে বাহুর শক্ত বাঁধনে আঁকড়ে ধরল আকাশকে, একটি জোরালো ঝটকায় আছড়ে ফেলল তাকে টেবিলের উপর। পিস্তলটি ছিটকে গিয়ে পড়ল দূরে। রোজার দিকে তাকালো সে। তুমি ঠিক আছো? জোরে জোরে মাথা নেড়ে সম্মতি জানালো অর্ধাঙ্গিনী। আর আমার অংশ? আসমানের চিন্তিত কণ্ঠের বিপরীতে নিজের উদরে হাত বুলিয়ে আনল রোজা। চিন্তা করো না। আমাদের অংশ এতটা ফুর্বল নয় যে অশুভের নজরে ম্রিয়মাণ হয়ে পড়বে। ও লড়াই করতে জানে। আত্মবিশ্বাসী উত্তরে সন্তুষ্ট হলো আসমান। গর্বিত অনুভব করল নিজের জ্যোৎস্নার উপর। পরক্ষণে দৃষ্টি ফিরিয়ে আকাশের দিকে তাকালো। রোজা থেমে নেই। তীব্র ক্রোধাগ্নিতে দগ্ধ হচ্ছে তার সমস্ত অস্তিত্ব। মেঝে থেকে নিজের লুটায়িত ছুরিটি তুলে সে এগিয়ে গেল রাফা কায়সারের উদ্দেশ্যে। আসমান আকাশের গ্রীবা চেপে ধরে জোর ঝটকায় তাকে টেবিলে ঠুকল। মাথা ফেটে রক্ত ঝরতে আরম্ভ করল তৎক্ষণাৎ। আলফার চামচা। তির্যক হাসল আকাশ, মাথা হেলিয়ে বিড়বিড় করল। অবশ্যই। আমি তোমার মতন বিশ্বাসঘাতক নই। যে গাছের খেয়ে বড় হয়েছি তার গোড়া উগড়ে ফেলার মতন কৃতঘ্ন আমি নই। পাল্টা হাসল আসমানও। আর সেই গাছ যদি হয় কোনো বিষাক্ত গাছ, যদি তার ফল ধীরে ধীরে আপনার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ তথা গোটা অস্তিত্বকে গ্রাস করতে আরম্ভ করে, তখনও কি আপনি সেই গাছের ভক্তি করবেন? স্তব্ধ আকাশ। আজকের এই পরিকল্পনায় সাহায্যকারী হিসাবে আলফা তাকে পাঠিয়েছিল আসমানের পতন নিশ্চিত করার উদ্দেশ্যে। কেবি গ্রুপের প্রতি অনুগত হওয়ার দরুন রাফার সঙ্গে হাত মিলিয়ে সবকিছুর বাস্তবায়ন ঘটিয়েছে সে। কিন্তু বরাবরের মতোই অন্তিম লগ্নে হারের স্বাদ গ্রহণ করতে হচ্ছে তাকে। সামান্য একটু অমনোযোগী হয়ে পড়েছিল সে রাফা এবং আসমানের বক্তব্য বিনিময়ে। ওইটুকুই যথেষ্ট ছিল রোজার জন্য। ক্ষণিকের জন্য আকাশ ভুলে গিয়েছিল যে অতীতের ফুরবল, নির্মল, স্নিগ্ধ নিষ্পাপ রমণী রোজা নয়, অমানিসার হৃদয়রাজ্যের সিংহাসনের অধিকারী মহারানী সেই, যার বলিষ্ঠ নেতৃত্বে গোটা একটি প্রজন্ম সংগ্রাম করে ছিনিয়ে এনেছে ন্যায়বিচার। ঝুঁকল আসমান আকাশের নিকটে, সময় নষ্ট করতে ইচ্ছুক নয় সে। দাঁতে দাঁত চেপে বজ্রকণ্ঠে সে ঘোষণা করল, বিফোর ইউ গো টু হেল, রিমেম্বার দিস, বাপকেও ছাড় দেয় না। আকাশের ঘাড়ে দুহাত জড়িয়ে একবার বাম দিক, অতঃপর ডান দিকে মোচড় দিল আসমান। কটকট করে হাড় ভাঙার শব্দ। রক্তপাত হল না। 180 ডিগ্রি কোণে বেঁকে গিয়ে আজীবনের জন্য স্থির হয়ে গেল আকাশের প্রসারিত বেদনাখচিত মস্তক। অপরদিকে রোজা ততক্ষণে দৃপ্ত পদক্ষেপে এগিয়ে গিয়েছে রাফার দিকে। কোনো প্রকার কথা উচ্চারণ না করেই এক ঝটকায় রমণীকে দেয়ালে আছড়ে ফেলল সে। পরক্ষণেই চুলের মুঠি ধরে টেনে হিচড়ে এনে হিলজোড়ার আঘাত হানল নাক বরাবর। গলগল করে উদ্গীরিত হলো রক্ত। খিসিয়ে উঠল রাফা। আমার চাঁদকে অপবিত্র করার দুঃসাহস যে হাত করেছে সেই হাতকে আমি মাটির সঙ্গে পিষে ফেলব। চিৎকার করে উঠে রাফার হাতখানি পা দিয়ে মেঝের সঙ্গে চেপে ধরল রোজা। ককিয়ে গেল রাফা। কটমট করে ভেঙে গেল তার তর্জনী। তবুও ক্রোধে উন্মত্ত সে। কিছুতেই সমর্পণ করা সম্ভব নয়। অপর হাতের ধারালো নখ সে গেঁথে দিল রোজার হাঁটুতে। সামান্য শিথিল হতেই সামান্য ফুলে ওঠা উদর বরাবর সর্বশক্তি দিয়ে আঘাত হানল। তবে রোজার হাতের ছুরিখানি গেঁথে গেল তার বাহু বরাবর। থমকাতে বাধ্য হল সে। চেপে ধরল নিজের রক্তগঙ্গায় সিক্ত বাহুখানি। আপনি সৃষ্টির সবথেকে নিকৃষ্টতম জীব রাফা কায়সার। সৃষ্টির সর্বশ্রেষ্ঠ জীব থেকে নিকৃষ্ট জীবে পরিণত হওয়ার দায় আপনার এবং আপনার ধূসরিত মস্তিষ্কের সিদ্ধান্তের। রোজার দিকে তাকালো রাফা, কাঁপতে থাকলো তীব্রভাবে। কি করবে ধারণায় আসছে না।
ঠিক তখনই রোজা এবং তার মধ্যিখানে এসে দাঁড়ালো আসমান। নিজের বলিষ্ঠ অবয়বের অন্তরালে প্রেয়সীকে আড়াল করে নিয়ে তাকালো পদতলে নতজানু রাফার উদ্দেশ্যে। নিশানা করল আকাশের পিস্তলটি। রাফার পরাজিত অস্তিত্বকে অবলোকন করে অদ্ভুত এক অনুভূতি হলো তার। জ্যোৎস্না নিজের কথা রেখেছে। ওই অসীম ক্ষমতাধর অশুভরানীকে টেনে তার পদক্ষেপে নামিয়ে এনেছে। হয়তো জাহান্নামের দুয়ারও আপনাকে গ্রহণ করতে অস্বীকৃতি জানাবে। তবুও প্রার্থনা করব, যেন একটুখানি স্থান আপনি ওই অগ্নিগর্ভে পান। গুড বাই কায়সার। ট্রিগারে আঙুল চাপল আসমানের। রুদ্ধশ্বাস চেয়ে রইল রোজা। অবশেষে সবকিছু রীতি ঘটতে চলেছে। কিন্তু তার পরিতৃপ্তিকে চুরমার করে দিয়ে অতর্কিতে ধ্বনিত হল, ভাইয়া। রাফা কায়সারের ভগ্ন, নমনীয় এবং অশ্রুসিক্ত কণ্ঠের আবেদন আসমানকে স্থবির করে দিল। কেঁপে উঠল তার হাত, পিস্তলের ট্রিগারে স্থাপিত আঙুল জমে গেল সম্পূর্ণ। আমাকে ক্ষমা করে দাও ভাইয়া। দ্বিতীয় বাক্যটি অসহনীয় ঠেকল আসমানের অন্তরে। কিছু বুঝে ওঠার আগেই পিস্তলটি ধপাস করে পড়ে গেল তার হাত থেকে। রাফার অশ্রু নিমজ্জিত নয়নে যেন সে সম্মোহিত হয়ে গিয়েছে। এক নারীর কি অতুলনীয় ক্ষমতা! মা, স্ত্রী কিংবা বনরূপে পুরুষকে কি নিদারুণ আবেগেই না বশ করবার ক্ষমতা তারা রাখে। আসমানের ভাতৃ অন্তর বোধে অক্ষম হলেও অপর এক নারী রোজার অনুধাবনে কিছুই বাকি রইল না। রাফা কায়সারের সবথেকে শক্তিশালী অস্ত্র। ম্যানিপুলেশন। তৎক্ষণাৎ আসমানকে ঠেলে সামনে থেকে সরিয়ে দিয়ে পিস্তল তুলতে উদ্যত হল রোজা। তবে ততক্ষণে দেরি হয়ে গিয়েছে। নিজের পা দিয়ে অস্ত্রটি এক লাথিতে দূরে সরিয়ে দিয়েছে রাফা। রোজা বিহ্বল হয়ে চারিদিকে তাকালো, একপাশের চেয়ার ছাড়া আর কিছুই নজরে এলো না। সেটিই বাগড়ে ধরতে চাইল। কিন্তু তার কোমর জড়িয়ে ধরল রাফা। নট সো ফাস্ট, কিটেন। নিজের বাহুতে বিদ্ধ ছুরিটি একটানে বের করল রাফা। রক্তের ফিনকিতে যন্ত্রণাটুকুও ফুটল না চেহারায়। তাতে শুধুমাত্র আসক্তি। নতুন এক আসক্তি। জ্যোৎস্নাকে বধের আসক্তি। ক্ষিপ্র গতিতে উত্তোলিত হলো তার হাত, তবে ভাঙা আঙুলে তা নমিত হয়ে গেল খানিক। অতঃপর সব সংঘটিত হলো রীতিমতো বিদ্যুৎ গতিতে। ক্লাক। ধারালো ছুরিতে মাংসপিণ্ড ক্ষতবিক্ষত হওয়ার মৃদু শব্দ। রোজা অনুভব করল সে একপাশে হেলে পড়েছে, বলিষ্ঠ এক বাহু তাকে ধরে রেখেছে যেন সে পড়ে না যায়। হৃদযন্ত্র স্থবির হয়ে পড়ল তার। হতবিহ্বল দৃষ্টিতে ঘুরে তাকালো সে, তার পাশে আসমান দণ্ডায়মান। একদম সুস্থির তার অবয়ব, শুধুমাত্র নয়নজোড়া আর্দ্র এক অজানা অনুভবে। চেপে এলো বিভীষিকাখচিত পুষ্ট অধরজোড়া, লালচে হয়ে উঠল চেহারা। অস্ফুট স্বরে রোজা বিড়বিড় করল, আসো মান। তার দিকে ফিরে তাকালো আসমান। তার অধরের দুই কোণ বেয়ে নেমে এলো অতি ক্ষীণ রক্তধারা। বিদ্যুৎস্পৃষ্ট হল যেন রোজা। তৎক্ষণাৎ ঘুরে তাকিয়ে দেখল, রাফার ছুরি আসমানের তলপেট বরাবর গেঁথে রয়েছে। রক্ত গড়িয়ে নামছে তার কোমর বেয়ে আরো নিচে। এক ঝটকায় নিজের হাত সরিয়ে নিল রাফা। শুভ্রতার রক্তসিক্ত দুহাতের দিকে চাইল আতঙ্কিত হয়ে। এক দণ্ড স্থির হয়ে থাকলো আসমান, টান দিয়ে ছুরিখানি বের করতে চাইলেও সম্ভবপর হল না। রক্তসিক্ত হাত পিছলে গেল। আর শক্তি পাওয়া সম্ভব হল না। আসমানের বলিষ্ঠ শরীরখানি এলিয়ে পড়ল মেঝেতে। কুঁকড়ে এলো যন্ত্রণায়। হতবিহ্বল রোজা যেন নিজের সামনে গোটা পৃথিবীর পতন দেখল। তারপর ধপ করে মেঝেতে বসে পড়ল। নিঃশব্দে কাঁপতে কাঁপতে আসমানের মাথা নিজের কোলে তুলে নিল। দৃশ্যটির দিকে প্রকম্পমান অবস্থায় চেয়ে রইল রাফা কায়সার। লুটায়িত চাঁদ এবং তার শিয়রে জ্যোৎস্না। রক্তাক্ত তাদের উপাখ্যান, যেন অমোঘ বিরহের সমাপ্তির অপেক্ষায়। কেমন অনুভব করছে আধারের অশুভ রানী। আফসোস। ঠিক একই সময়ে এই ভবনের আন্ডারগ্রাউন্ড অপারেটিং রুমে একটি ইলেকট্রিক ডিভাইস তুলে হতাশায় মেঝেতে আছড়ে ফেলল চারুলতা। তার সারা শরীর কাঁপছে প্রচণ্ড ক্রোধ এবং উৎকণ্ঠায়। চেঁচিয়ে উঠল সে তীব্র আফসোসে, আই কান্ট। আমি কোডটা ব্রেক করতে পারছি না। আই শুড ফাকিং ডাই। নিহাদের দৃষ্টি আবদ্ধ রইল মেঝেতে চূর্ণ বিচূর্ণ হয়ে ছড়িয়ে যাওয়া ডিভাইসটির দিকে। হৃদযন্ত্র তার সঙ্গে নেই বললেই চলে। অন্তর তার পড়ে আছে বন্ধ দরজার ওপাশে। যা সতর্ক করছে বারংবার, জীবনের সবথেকে মূল্যবান জিনিসটি সে হারিয়ে ফেলছে। কেবি গ্রুপের ল্যাবরেটরি ভবনের ব্লুপ্রিন্ট উদ্ধার করতে খুব বেশি সময়ের প্রয়োজন হয়নি।
সমস্ত নকশা পর্যবেক্ষণ করে চারুলতা আন্ডারগ্রাউন্ড অপারেটিং রুম আবিষ্কার করে, যেখান থেকে অতীতে এই ভবনের নিরাপত্তা সম্পর্কিত সকল ব্যবস্থা পরিচালিত করা হতো। সময় নষ্ট না করে দ্রুতই তারা পৌঁছায় সেখানে। যে কক্ষে বর্তমানে রাফা, রোজা এবং আসমান আবদ্ধ রয়েছে সেটি এই সম্পূর্ণ ভবনের সবথেকে সুরক্ষিত কক্ষ। এর সিস্টেম লক সক্রিয় হলে গোপনীয় কোড ব্যতীত দরজা খোলার কোনো পদ্ধতি বলতে গেলে নেই। সেই কোড একমাত্র রাফার নিকটই রয়েছে। তার ঘাতক দলের সদস্যদের জেরা করেও কোনো কিছু উদ্ঘাটন সম্ভব হয়নি। অগত্যা দ্রুততম সময়ে সিস্টেম হ্যাকিংয়ের মাধ্যমে কোড ব্রেক করার সিদ্ধান্ত নেয় চারু। আধ ঘন্টা যাবৎ সেই চেষ্টায় লিপ্ত রয়েছে সে। চারিপাশে দাঁড়ানো হাবিব, নিহাদ এবং অন্যান্যরা অতি আগ্রহে চেয়ে আছে সুবিশাল মনিটরসমূহ জুড়ে ভেসে বেড়ানো নানাবিধ সংখ্যার পানে। সম্পূর্ণ কালো পর্দায় ভাসমান প্রজ্বলিত সবুজাভ, বেগুনি, লালচে অদ্ভুত সব অক্ষর এবং চিহ্ন। পেশায় একজন ফ্রিল্যান্সার এবং প্রোগ্রামিং ও হ্যাকিং সম্পর্কে যথেষ্ট ধারণা থাকায় চারুলতা কাজটি করতে সক্ষম। কিন্তু সহস্র চেষ্টা সত্ত্বেও সে কিছুতেই নিরাপত্তা প্রোগ্রামের ফুটবল স্থানটি খুঁজে পাচ্ছে না। ওইদিকে সময় ক্রমশই অতিবাহিত হয়ে চলেছে। কক্ষের ভেতরে কি হচ্ছে সেই সম্পর্কে জানার কোনো উপায় নেই। রোজা এবং আসমান কারো সঙ্গেই যোগাযোগ সম্ভব হচ্ছে না, শুধুমাত্র মাইক্রোট্র্যাকার তাদের অবস্থান নির্দেশ করছে। ওই কক্ষেই রয়েছে তারা, অত্যন্ত উদ্ভ্রান্ত অবস্থায়। নিশ্চয়ই কিছু হয়েছে। অন্যথায় এত বিশাল ঝুঁকি নেয়ার মতন মহাবোকা আসমান নয়। ক্রমশই অধৈর্য হয়ে উঠল চারু। অভ্যন্তরে তার কেমন অস্বস্তি হচ্ছে, সঙ্গে তীব্র এক আশঙ্কা। এমন এক মহা অস্থির অনুভূতি সে অনুভব করেছিল একবারই। চিত্রলেখার মৃত্যুর সময়। উপলব্ধিটি অন্তর্দ্বন্দ্বের সঙ্গে সংঘর্ষ ঘটালো দারুণভাবে। সেই দিনটির বিভীষিকা এবং তার সামনে আপন অসহায়ত্ব স্মরণে আসতেই থরথর করে কাঁপতে থাকল চারুলতার সর্বাঙ্গ। নিঃশ্বাস রুদ্ধ হয়ে এলো। কিবোর্ডের উপর তার আঙুলসমূহ স্থির হয়ে পড়ল। দৃষ্টিসম্মুখে সংখ্যাগুলো কেমন যেন ঝাপসা প্রতিবাদ তুলল। কোথাও যেন এক নারকীয় উপাখ্যান রচিত হচ্ছে আরও একবার, তারই প্রগাঢ় সতর্কবার্তা। সহ্যের সীমা অতিক্রান্ত হয়ে গেল চারুর। হতাশায় চিৎকার করে উঠে ছিঁড়ে ফেলল একপাশে অবহেলায় পড়ে থাকা ইলেকট্রিক ডিভাইস। ভেঙে চুরমার হয়ে পড়ে থাকল সেটি। যার পানে শক্ত দৃষ্টি আবদ্ধ হল নিহাদের। প্রেয়সীর চেহারার আতঙ্ক লক্ষ্য করে তার বোধগম্য হতে কিছুই নাকি রইল না। উভয়ই একই অনুভব সংগ্রামের মধ্য দিয়ে যাচ্ছে। ইচ্ছা হলো চারুকে সান্ত্বনা প্রদান করতে, কিন্তু নিহাদ অবগত, সবকিছুই নিষ্ফল। শুধু একটি দীর্ঘ প্রশ্বাস টানল সে, চারুর উদ্দেশ্যে চেয়ে অপ্রত্যাশিত শান্ত কণ্ঠে অনুরোধ জানাল। হাল ছেড়ো না চারুলতা। অশ্রুসিক্ত টলটলে নয়নে তার উদ্দেশ্যে চেয়ে রইল প্রিয়তমা। তৎক্ষণাৎ নিহাদ তাকে সন্নিকটে টেনে নিজের উষ্ণ বাহুডোরে আগলে নিল। ক্ষীণ এক মুহূর্ত, অথচ অব্যক্ত সকল অনুভূতির বিনিময়। দ্রুতই রমণীর কপালে গাঢ় এক স্নেহের চুম্বন এঁকে নিহাদ সরে দাঁড়াল। আমার সাথে আয় হাবিব। এটুকুই। নিহাদের অনুসরণে হাবিব দ্রুত পদক্ষেপে বেরিয়ে গেল অপারেটিং রুম থেকে। অপরদিকে ধপ করে চেয়ারের উপর বসে পড়ল চারুলতা। প্রচণ্ড চাপ অনুভূত হচ্ছে তার বুকের মাঝে, নিজেকে সুস্থির রাখা দায়। কম্পমান শরীর কার্যে সাই দিচ্ছে না। উৎকণ্ঠা চরম থেকে চরমে উঠছে। তবুও ভুলে যাওয়া দায় মাত্র কিছুক্ষণ আগেই উচ্চারিত বাক্যটি। হাল ছেড়ো না চারুলতা। তৎক্ষণাৎ অভূতপূর্ব এক জোর উৎকণ্ঠাকে রূপান্তর করল ইচ্ছা শক্তিতে। পুনরায় কিবোর্ডে স্থাপিত হল উভয় হাতের আঙ্গুল তার নব্য উদ্যমে। শিয়েরে রাখা চশমাখানি তুলে স্থাপন করল নয়নে। স্ক্রিনের দিকে মনোযোগী দৃষ্টিপাতে তীব্র কুঞ্চনে আবর্তিত হল ভ্রুজোড়া। হিটটিমের দুইজন উদ্বিগ্ন হয়ে চেয়ে রইল। ঠিক কতক্ষণ পেরিয়েছে চারুলতা ঠাউরো করতে পারল না, এতটাই বুধ হয়েছিল সে প্রচেষ্টায়। অতর্কিতে নিজের কাঁধে স্থাপিত ভরসার স্পর্শ তাকে শিহরিত করে তুলল। বেইবি। এক ঝটকায় ঘুরে তাকালো চারু। বিলাল রেমান ঝুঁকে রয়েছেন। আবেগের তাড়না অনুভব করল সে প্রচণ্ড। ইচ্ছা হলো তক্ষুনি পিতার বক্ষমাঝে ঝাঁপিয়ে পড়ে নিজেকে বিলিয়ে দেয়। তবুও বহু সাধনায় দমন করল সে নিজের আত্মবাসনাকে। তুমি ঠিক আছো? পিতার উদ্বেগের বিপরীতে এক স্বস্তিদায়ক নিঃশ্বাস ফেলে চারু মাথা দোলালো দ্রুত। হ্যাঁ ড্যাড, আমি ঠিক আছি।
বিলাল রেমান ঢাকা থেকে চট্টগ্রামে কখনো এসেছেন, কিভাবে সবকিছুর নাগাল পেয়েছে তা জিজ্ঞেস করবার মতন সময় আপাতত নেই। তবে তিনি একা উপস্থিত হননি। তার সঙ্গে রয়েছে অনির্বাণ। একটি লেদার ব্যাগ ছেলেটির হাতে ঝুলছে। নিহাদ কিছুক্ষণ আগেই আমাদের সব জানিয়েছে। বিলাল বলতে বলতে অনির্বাণ দ্রুত নিজের ব্যাগটি টেবিলে রাখল। অভ্যন্তর থেকে বের করে নিল বেশ কয়েকটি ডিভাইস এবং একটি ল্যাপটপ। ক্ষিপ্র গতিতে রীতিমতো চোখের পলকে সব যন্ত্রগুলো ইনপুট করল সে অপারেটিং সিস্টেমে। অতঃপর একটি চেয়ার টেনে চারুল তার পাশে বসল। নিজের ল্যাপটপ খুলে কিবোর্ডে আঙুল খেলিয়ে এনে জানালো, আমি সিস্টেম ফুটবল করছি, আপনি ব্রেক থ্রু করার চেষ্টা করুন। সম্মতি জানালো চারুলতা। সে একা নয়, বর্তমানে অনির্বাণও যোগদান করেছে। তারা নিশ্চয়ই সিস্টেম হ্যাক করতে সক্ষম হবে, দ্রুততম সময়ে, পারতেই হবে। উভয় বান্দার কাজের দিকে একদৃষ্টে চেয়ে রইলেন বিলাল রেমান এবং বাকি সকলে। পিতার অন্তরে বারংবার শুধু একটি প্রার্থনাই ধ্বনিত হচ্ছে, সৃষ্টিকর্তা যেন তার সন্তানদের রক্ষা করেন। অপরদিকে নিহাদ হাবিবকে নিয়ে পৌঁছেছে ধাতব দরজাটির সামনে। হাত গুটিয়ে বসে থাকা অসম্ভব তার পক্ষে। একবার হারিয়েছে, দ্বিতীয়বার হারালে তার গ্লানির তোড়ে সে সর্বশান্ত হয়ে যাবে। দরজায় প্রথমবার কয়েকবার ধাক্কা দিয়ে চেষ্টা করল সে। লাভ না হওয়ায় হাঁটু মুড়ে বসল। সঙ্গে নিয়ে আসা ওয়েল্ডিং মেশিন প্রস্তুত করে মুখে ধাতব মাস্ক জোড়ালো। হাবিবকে ইশারা করতেই অত্যন্ত দ্রুত সে বৈদ্যুতিক সংযোগ দিল মেশিনটিতে। উদ্বেগ উৎকণ্ঠায় উভয়ের শরীর ঘেমে নেয় একাকার। নিহাদের টানা টানা উভয় নয়ন মনোযোগে শক্ত হয়ে এলো। হাতের মেশিনটির প্রান্ত থেকে নির্গত হওয়া আগুনের ফুলকির উদ্দেশ্যে তাকালো সে কয়েক পলক। পরক্ষণে দ্বিধাদ্বন্দ্ব ছেড়ে দরজায় ছোঁয়ালো। যেভাবেই হোক এই বাধা ভাঙতেই হবে তাদের। রোজা রহমান চড়ুই কিংবা বর্তমানে রোজা রেমান, জীবন তাকে বারংবার পরীক্ষায় ফেলেছে। জন্মগ্রহণের পর থেকেই সে শুধুমাত্র হারিয়ে গিয়েছে নিজের বাবা, মা, না হওয়া ভাই কিংবা বোনকে। অতঃপর নিজের বাবার মতন চাচাকে। সংগ্রামের দিন ফুরোতে না ফুরোতেই প্রাণাধিক প্রিয় দাদুও পরপারের যাত্রী হলেন। ভালোবাসাও দূরে ঠেলে দিল তাকে। একটা সময় মনে হয়েছিল এই পৃথিবীর মাঝে একাকিত্ব তার কোনোদিন ঘুচবে না। অতঃপর তার জীবন যেন সৃষ্টিকর্তার মহিমায় সমুজ্জ্বল হয়ে উঠল। সকল না পাওয়ারা ফিরে এলো। বাবা, ভাই, বোন, বন্ধু, আপন বলে পরিচয় দেওয়ার মতন একটি পরিবার। এবং নিজের ভালোবাসা। আজ সেই ভালোবাসাকেও সে হারাতে বসেছে। দ্বিধায় ভুগছে অনুভূতিশূন্য অন্তর তার। এই পরিণতির দায় কার? প্রিয়তমের অভিশাপ নাকি তার আপন অভিশপ্ত ভাগ্য? আসমানের মাথা কোলের মাঝে নিয়ে এর থেকে অধিক কোনো উপলব্ধি হল না রোজার। তিক্ত হয়ে গিয়েছে তার সমস্ত অস্তিত্ব। কোনো অনুভূতি অনুভব করা যে দেয়। আসমান কিভাবে এক অনুভূতিহীন মেশিনে পরিণত হয়েছিল তা আজ উপলব্ধি করতে পারছে রোজা। কান্নাও আসছে না তার, শুধু এক আক্ষেপ। এ আক্ষেপ মরণ যন্ত্রণার চাইতেও ভয়ঙ্কর। প্রকম্পমান হাত অতি প্রচেষ্টায় আসমানের তলপেট পর্যন্ত পৌঁছল রোজা, রক্তাক্ত ছুরির প্রান্তখানি সজোরে চেপে ধরল। জানে তার চাঁদের প্রচণ্ড কষ্ট হবে, তবুও নিজের উপর দায়ভারটুকু গ্রহণে প্রস্তুত সে। জোরালো একটি টানে গেঁথে থাকা ছুরিটি উগরে আনল রোজা, গলগল করে ফিনকি দিয়ে ঝরতে আরম্ভ করল রক্তধারা, সেটি উভয় হাতে চেপে ধরল সজোরে। শিউরে উঠল আসমানের সমস্ত শরীর, মৃদু এক গোঙানি নির্গত হল কণ্ঠ বেয়ে। নিঃশ্বাস প্রশ্বাস তার ভারী হয়ে উঠেছে, ক্রমশ বুঝে আসতে চাইছে নয়নপল্লব। তবুও নিজের চিত্তের সঙ্গে অদেখা সংগ্রামে লিপ্ত হয়েছে সে। এতক্ষণ যাবৎ পাথর হয়ে থাকা রোজার নয়ন বেয়ে একের পর এক অবাধ্য অশ্রুফোঁটা গড়িয়ে টপ টপ করে পড়তে থাকলো আসমানের চেহারায়। মিটমিট করে তাকালো সে, প্রিয়তমার মুখচ্ছবি ঠেকল কিঞ্চিত ঝাপসা। ফুরবল হয়ে আসছে শরীর রক্তক্ষরণে, বুঝতে বাকি রইল না। জ্যোৎস্না। ক্ষীণ ভগ্ন কণ্ঠে উচ্চারিত শব্দটি আবেগহীনতাকে চুরমার করে দিল। বিধ্বস্ত অর্ধাঙ্গিনী তার কপালে আপন কপাল ঠেকিয়ে অশ্রুসিক্ত আর্দ্র কণ্ঠে বিড়বিড় করল, কেন চাঁদ? কেন করলে এমনটা? উত্তরে কম্পিত রক্তাক্ত হাত তুলে তার কপল ছুঁয়ে দিল আসমান। সেই স্পর্শে নিজের বিলীন ঘটালো রোজা, থকথকে রক্তফোঁটা লেপ্টে গেল তার অঙ্গজুড়ে, রচনা করল এক বিভীষিকার উপাখ্যানের। তবুও পরোয়া নেই। এই রক্ত অশুভ নয়, পবিত্র।
যদি আমার বিনাশে তোমার মুক্তি মেলে, তবে ধ্বংস হোক এই অস্তিত্ব, ঘটুক নবজাগরণ। স্তব্ধ হয়ে রইল রোজা, তিরতির করে কাঁপতে থাকলো অধরজোড়া তার। আসমানের দৃষ্টি ঠেকল তার উদ্রে। ফুরবল কণ্ঠে সামান্য হেসে জানালো, একবার হারিয়েছি, দ্বিতীয়বার হারানোর চাইতে আমার মরণ শ্রেয়। দুর্বোধ্য এক অশ্রুফোঁটা আসমানের নয়ন বেয়ে গড়িয়ে নামল, রক্তের সঙ্গে মিশ্রিত আবেদনটুকু দৃশ্যমান হল না। তার বক্তব্যে নিজের মাঝে এক অপূরণীয় শূন্যতা অনুভব করল রোজা। তার সঙ্গে এক তৃষ্ণা, প্রতিশোধের তীব্র তৃষ্ণা। ঝট করে মাথা উঁচিয়ে তাকালো সে কক্ষের স্বচ্ছ কাচের দেয়ালের সঙ্গে লেপ্টে দাঁড়িয়ে থাকা রাফার উদ্দেশ্যে। এতক্ষণ যাবৎ তাদের নিঃশব্দ পর্যবেক্ষণ করছিল সে। মিলিত হলো উভয় রমণীর দৃষ্টি। এক প্রান্তে অশনি সংকেত, অপর প্রান্তে আতঙ্ক। আসমানকে টেবিলের প্রান্তের সঙ্গে ঠেকিয়ে রেখে উঠল রোজা। মাত্র টেনে বের করা ছুরিটি এখনো হাতে রয়েছে তার। জোর পদক্ষেপে এগিয়ে গেল সে রাফার উদ্দেশ্যে। বিন্দুমাত্র সুযোগ লাভ করল না রমণী প্রতিক্রিয়ার। এর পূর্বেই জোর চালনায় ছুরির প্রান্ত ঢুকে গেল তার পেটে, পরপর দুইবার। তৃতীয়বার চালনার উদ্দেশ্যে সেটি পুনরায় টেনে বের করে আনল রোজা, তখনই তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল রাফা। ভারসাম্য হারিয়ে মেঝেতে বসে পড়ল রোজা, অন্তিম মুহূর্তে এক হাতে সে নিজের উদর চেপে ধরেছে। তবুও এক অদ্ভুত বেদনাদায়ক পীড়া খেলে গেল শরীর জুড়ে। অন্তিম সতর্কবাণী। আর সামান্যতম আঘাত তার সন্তানের জন্য সহ্যকর হবে না। উদর আঁকড়ে ধরে নিজেকে সামলাতে চাইল সে। দৃশ্যটি অদূর থেকে পর্যবেক্ষণ করল আসমান। দুহাতে ভর দিয়ে সুগঠিত শরীরকে টেনে তুলতে চাইলেও সম্ভব হল না, পিছলে গেল, আবারও আছড়ে পড়ল মেঝেতে। অসহায়ত্বের আবেশ তাকে গ্রাস করে ফেলল। তবু আরও একবার নিজের হাঁটুতে ভর দিয়ে টেনে তুলল শরীরকে। রোজা রোজা প্লিজ, বিড়বিড় করল সে আপনমনে। নয়ন তুলে তাকাতেই দৃষ্টি বিনিময় হলো তার রাফার সঙ্গে। ওই আধাররানীর আসক্ত নয়ন জুড়ে প্রথমবারের মতন এক অনুভূতির রেখা দেখা গেল। অনুশোচনা। এ যেন ঠিক মৃত্যুর পূর্বে বাদশাহ কায়সারের মুখাইবের প্রতিচ্ছবি। দুঃখিত আসমান, কিন্তু আমার পক্ষে পরাজয়ের গ্লানি বরণ করার তুলনায় আত্মাহুতি শ্রেয়। হাসল সে, যেন অন্তিম বারের মতন। পেটে বিশাল ক্ষত তাকে এমনিতেও বাঁচতে দেবে বলে মনে হয় না যদি না যথাযথ চিকিৎসা লাভ হয়। তবুও রমণীর মাঝে সামান্যতম সমর্পণের অনুভূতি নেই। ভারসাম্যহীন শরীরে টলতে টলতে সে পৌঁছল একপাশের টেবিলের কাছে। হাতের ঝটকায় অ্যালকোহলপূর্ণ কাচের পাত্রগুলো সব মেঝেতে গড়িয়ে তরল ছড়িয়ে পড়ল চারিদিকে। মুহূর্তের তার পরিকল্পনা টের পেয়ে চিৎকার করতে চাইল আসমান। রোগ, কিন্তু সম্ভব হল না। রক্ত উঠে এলো মুখে। কাশতে আরম্ভ করল নিঃশ্বাস রুদ্ধ হওয়ার তাড়নায়। রাফার হাতে উঠে এলো লাইটার, সেটি জ্বালিয়ে দৃষ্টি মেলালো সে অমানিসার সঙ্গে। যে রাজ্যে আমার শাসনের ক্ষমতা নেই, সেই রাজ্যের এই ধরিত্রীতে অস্তিত্বলাভের অধিকার নেই। হাতের লাইটারটি ধপ করে পড়ল মেঝেতে। দাহ্য অ্যালকোহলে মুহূর্তেই দাউ করে প্রজ্বলিত অগ্নিশিখা ছড়িয়ে গেল কক্ষ জুড়ে। ছিটকে গেল রোজা, উভয় হাতে ভর দিয়ে পিছিয়ে এলো। তাদের এবং রাফার মাঝে বর্তমানে অগ্নিদেয়াল। রমণী তখনও উচ্চশিরে দণ্ডায়মান। তার উদ্দেশ্যে আপতিত রোজা এবং আসমানের দৃষ্টি। আপনি বদ্ধ উন্মাদ, হতাশায় চেঁচিয়ে উঠল রোজা। বিপরীতে রাফার প্রলয়ঙ্করী হাসি। নিজেদের কবর রচতেও দ্বিধান্বিত হচ্ছে না সে। আধাররানী পাশ থেকে চেয়ারটি তুলে নিল। তারপর স্বচ্ছ কাচের দেয়াল জুড়ে আঘাত করল মুহুর্মুহ। যেন অমানবিক শক্তি ভর করেছে তার উপর। সুদূর মেঝে থেকে পিস্তলটি কুড়িয়ে আসমানের নিকট হামাগুড়ি দিয়ে এলো রোজা। আগুনের উত্তাপ এড়িয়ে তাকে নিজের বুকে আগলে নিয়ে কম্পমান হাতে পিস্তলটি তুলে নিশানা করল। চেয়ারটি ফেলে ফিরে তাকিয়েছে রাফা ততক্ষণে, তার পিছনের দেয়াল জুড়ে গাঢ় চির ধরেছে। উপলব্ধি করল রোজা, ভ্রু জোড়া উঁচু হল তার। ট্রিগারে আঙুল চেপেও চাপল না। এক পলক রোজা এবং পরক্ষণেই তার বুকের মাঝে বিলীন হওয়া আসমানের অবয়বে তাকালো রাফা। অনুভব করল তার উভয় নয়ন বেয়ে বহু পূর্বেই অশ্রু গড়াতে আরম্ভ করেছে। ওই কৃষ্ণগহ্বরে অন্তিমবারের মতন আপন দৃষ্টি মেলাতেই বুক ভারী হয়ে এলো। অধরজোড়া ফাঁক হল। আমাকে ক্ষমা করে দিও ভাইয়া। কিন্তু ধূসর মস্তিষ্ক তার কথাটিকে রূপান্তরিত করল অন্যভাবে। ইউ শুড নট এক্সিস্ট আসমান কায়সার। এটুকুই।
নিস্তব্ধ চেয়ে রইল আসমান প্রজ্বলিত অগ্নির অপর প্রান্তে। রাফার শরীরটি ঠেকল দেয়ালে। তাতে অবশিষ্ট কঠিনত্ব গুড়িয়ে গেল। চরচর ধ্বনির সঙ্গে ঝড়ো করে ভেঙে গেল কাচের দেয়াল। তাতে ঠেস দিয়ে থাকা রাফার দেহ ভারসাম্য হারালো সম্পূর্ণ। 17 তলার উপর থেকে একটি ফিনফিনে কাগজের ন্যায় ওজনহীন বস্তুর মতন পতন ঘটল তার। বায়ুর ঝটকায় শরীর হিমশীতল হয়ে এলো। চোখ বুজল রাফা। অদ্ভুত এক শান্তি অনুভূত হচ্ছে তার অন্তরে। অবশেষে এই কলুষিত ধরিত্রী থেকে মুক্তি মিলেছে তার। গ্লানি সে বরণ করেনি, উচ্চশিরে আত্মাহুতি দিয়েছে। পরাজয় তার আসক্তির, পরাজয় চাঁদের এবং জ্যোৎস্নার। শক্ত পাথুরে সড়কের উপর ছিটকে পড়ল তার শরীর। এককালের পুরুষমাত্র আকর্ষণীয় লাশসময়ী ক্ষমতাধর দেহটি থেতলে গেল মাটির মাঝে। কিছু উচ্ছিষ্ট ব্যতীত নারীত্বের অসামান্য সৌন্দর্যের আর কিছুই অবশিষ্ট রইল না। শুধুই এক অশুভ বিভীষিকা। প্রজ্বলিত কক্ষের এক প্রান্তে আসমান এবং রোজা বেশ দীর্ঘ সময় জুড়ে ভাঙা দেয়ালের পানে চেয়ে রইল। একটি কম্পিত নিঃশ্বাস নির্গত করে রোজা নিজের পিস্তল সম্বলিত হাতটি নামিয়ে নিল। অবশেষে সত্যিই সবকিছুর সমাপ্তি ঘটেছে। তুমি ট্রিগার টানোনি। আসমানের দুর্বলতম কণ্ঠের আবেদনে রোজা তার দিকে তাকালো। না চাইতেও এক চিলতে হাসির প্রস্ফুটন ঘটল অদরে। কেন? তুমি কি চেয়েছিলে আমি রাফাকে নিজ হাতে হত্যা করি? নিঃশব্দ রইল আসমান। আদতেই কি চেয়েছিল সে? রোজা রাফা কায়সারের বিনাশকারী হোক, নাকি দীপ্তিকে সে আজীবন পবিত্রতর রাখতে চেয়েছিল? বোধগম্য হল না। শরীর ক্রমশ অবশ হয়ে আসছে তার। কক্ষের চারিদিকে ছড়িয়ে পড়া লেলিহান শিখা এবং কালচে ধোঁয়ায় নিঃশ্বাস প্রশ্বাস প্রক্রিয়া চালানো কষ্টকর হয়ে উঠছে। তবুও কেউই একে অপরের সঙ্গে সেসব নিয়ে আলোচনা করল না। রোজা ছুরিটি দিয়ে নিজের বস্ত্রের খানিকটা অংশ কেটে আসমানের তলপেটে শক্তভাবে বেঁধে দিল। জমাটবদ্ধ রক্ত লেপ্টে রয়েছে ক্ষত জুড়ে। দেখলেই কেমন গা শিহরিত হয়ে উঠে। রাফা কায়সার নিজের জীবনের অন্তিম লগ্নেও এই চাঁদের শরীর আরও একবার কলঙ্কিত করে গিয়েছে। খোদা পরম দয়ালু। যদি বান্দা শুদ্ধ অন্তরে প্রার্থনা করে, অত্যন্ত ঘৃণ্য অপরাধও তিনি ক্ষমা করে দেয়ার ক্ষমতা রাখেন। আসমানের ক্ষত বাঁধতে বাঁধতে বিড়বিড় করল রোজা। তার টলটলে নয়নজুড়ে প্রতিফলিত হয়ে চলল অগ্নিস্ফুলিঙ্গ। কিন্তু আত্মাহুতির কোনো ক্ষমা নেই। সমাপ্ত করল রোজা। একটি ঢুক গিলল আসমান, মুখে রক্তের স্বাদ পেল। বক্ষমাঝে এক অভূতপূর্ব অনুভূতি হচ্ছে। সে কি খুশি হয়েছে? রাফা কায়সারের করুণ পরিণতি কি তাকে সন্তুষ্ট করেছে? অদ্ভুত হলেও সত্য, তেমনটা মনে হচ্ছে না। সবকিছু ভিন্ন হলেও পারত। রাফা একটিবার আপন ধূসর জগতের আবরণ হটিয়ে বাস্তব পৃথিবীতে পদার্পণ করলে ফলাফল ভিন্ন হতো। রাফার বিনাশ ঘটিয়েছে স্বয়ং রাফা, এই তার সকল অশুভ পাপের যথোপযুক্ত শাস্তি। আসমানকে নিজের আলিঙ্গনে সম্পূর্ণ আবদ্ধ করে ফেলল রোজা। কারো মাঝেই বাক্য বিনিময়ের কোনো উৎসাহ নেই। উভয়ই চেয়ে আছে শূন্যতাঘেরা এক দৃষ্টি নিয়ে ওই দাউদাউ অগ্নির পানে। এ যেন মৃত্যুর অপেক্ষা। তবুও সান্ত্বনা, একে অপরের পাশে আছে তারা। নিজের জ্ঞান লোপ পাচ্ছে ধীরে ধীরে, টের পেল আসমান। চকিতে রোজার উদ্দেশ্যে তাকালো, ক্ষীণ শক্তিটুকু কাজে লাগিয়ে বিড়বিড় করল। আমায় ক্ষমা করে দিও জ্যোৎস্না, আমি তোমাদের রক্ষা করতে পারলাম না। তুমি আমাদের রক্ষা করেছ চাঁদ, অবশ্যই রক্ষা করেছ। ফুরবল চিত্তে হাসল আসমান, উদ্রে স্পর্শ করল রোজার। তাতে কম্পিত হাত ঠেকিয়ে বিড়বিড় করল। এবারেও ব্যর্থ হলাম আমি। বাবাকে ক্ষমা করে দিও, অংশ আমার না। আসমানকে জোরালোভাবে আঁকড়ে ধরল রোজা নিজের মাঝে। ফিসফিস করে তার কানের নিকট ক্রমাগত বলে গেল, তোমার কিছু হবে না আসমান, আমার আর আমাদের অংশেরও কিছু হবে না। সুদীর্ঘ পথ পাড়ি দিয়ে অবশেষে সমাপ্তির দোরগোড়ায় আমরা। যাতনার সমুদ্র পেরিয়ে এসে সুখের সমাপ্তিটুকু অর্জন করবে না, এতটাও নির্দয় নন খোদা। আমরা বেঁচে থাকব দীর্ঘকাল। কারণ তোমার জীবন উপন্যাসের শুভ সমাপ্তি হওয়া যে এখনো বাকি। কোনো জবাব এলো না। রোজা অনুভব করল, আসমান জ্ঞান হারিয়েছে। তবুও সে ছাড়ল না প্রিয়তমকে। ধোঁয়ার প্রলেপ যত বাড়তে আরম্ভ করল, ততই শ্বাস নেয়া কষ্টকর হল। অচেতন আসমানকে নিজের আলিঙ্গনের মাঝে সুরক্ষিত করে রাখল রোজা, যেন সামান্যতম উত্তাপের আঁচটুকুও না আসে। কতক্ষণ পেরিয়েছে হিসাবে নেই। আগুনের উত্তাপ ক্রমশ ত্বকে জ্বালাপোড়ার সৃষ্টি করছে।
ক্রিং শব্দটি রোজার স্থবির মস্তিষ্কে গোত্তা খেল যেন। ঝট করে পিছন ফিরে তাকালো। ধাতব দরজাটির উপরের বাতি লাল বর্ণ থেকে সবুজ বর্ণ ধারণ করেছে। ঠিক যেভাবে বন্ধ হয়েছিল সেভাবেই স্লাইড করে সেটি খুলে গেল। ওপাশে দেখা মিলল বেশ কতক ছায়ামূর্তির। দৃষ্টি স্পষ্ট হতেই আবেগের তাড়নায় রোজার নয়ন বেয়ে অশ্রু ঝরতে লাগল। ধোঁয়ার আবরণ ভেদ করে অভ্যন্তরে সর্বপ্রথম পা রাখল নিহাত। বিস্ফারিত দৃষ্টিতে পর্যবেক্ষণ করল চারপাশ। ক্রোধে কুঞ্চন ফুটল তার সুদর্শন মুখশ্রী জুড়ে। এক নজর তাকালো ভাঙা স্বচ্ছ দেয়ালের দিকে। রোজা, ভাইয়া। চারুল তার হন্তদন্ত প্রবেশ যেন সম্মোহন ভাঙল। পিছনে পরিচিত মুখ দেখা গেল আরো। বিলাল রেমান, হাবিব এবং অনির্বাণ। আব্বু, আসমানের কি হয়েছে? পিতার উদ্বিগ্ন কণ্ঠস্বরের বিপরীতে নিহাদ এক হাত তুলে দৃপ্ত কণ্ঠে আদেশ ছুড়ল। প্লিজ আপনারা কেউ ভেতরে আসবেন না। চারু তুমি রোজাকে ধরো, কুইক। দ্রুত নিকটে পৌঁছে রোজার আলিঙ্গন থেকে আসমানকে ধরল নিহাদ। নিজের কাঁধে তুলে নিল গুরুর অচৈতন্য শরীর। অপরদিকে চারুলতা রোজাকে উঠে দাঁড়াতে সাহায্য করল, সাবধানে নিয়ে গেল কক্ষের বাইরে। কারো প্রতি কোনো প্রকার দৃষ্টিপাত না করে হন্তদন্ত হয়ে এগোলো নিহাদ। রীতিমতো ছুটতে লাগলো করিডোর ধরে, কাঁধে আসমানের শরীর। আদেশের অপেক্ষাও করল না কেউ। গাড়ি বের করার উদ্দেশ্যে ছুটল হাবিব। সকলে যখন ভবনটির নিচে পৌঁছল তখন সড়কের দৃশ্যটি নজরে এলো। কিছুক্ষণ পূর্বেও নির্জন থাকা স্থানটি বর্তমানে লোকে লোকারণ্য। কয়েকটি গাড়ি থেমে রয়েছে। গোলাকৃতির বলয়ে দাঁড়িয়ে কিছু আড়াল করে রেখেছে। অদূর হতে ফায়ার সার্ভিসের গাড়ির সাইরেনের আওয়াজ ভেসে আসছে। সকলেই স্তব্ধ। রাফা কায়সারের মৃতদেহ। রোজার নির্বিকার কণ্ঠের উচ্চারণ প্রত্যেকের অন্তরে এক অব্যক্ত অনুভূতির সঞ্চার ঘটালো। তবুও যেন বিশ্বাস হল না। হিটটিমের একটি ছেলে উকি দিয়ে ঘটনা নিশ্চিত করে ফিরে এলো। হ্যাঁ, রাফা কায়সার থেতলে গিয়েছে সম্পূর্ণ শরীর, বোঝার উপায় নেই। শুধুমাত্র পরনের কাপড় এক। যেন নিশ্চিত হওয়াটা বহুল দরকার ছিল। এর অধিক কেউই আর ভ্রুক্ষেপ করার প্রচেষ্টা চালালো না। হাবিব গাড়ি নিয়ে আসতেই সবাই ভেতরে চেপে বসল। বর্তমানে তাদের প্রথম চিন্তা আসমান। সকাল থেকে থেকে বৃষ্টি হচ্ছে। একেবারে ঝমঝমিয়ে মুষলধারে বৃষ্টি। বর্ষার বার্তায় মুখরিত যেন চারিপাশ। উন্মাতাল হাওয়ায় দীর্ঘদেহী বৃক্ষের শাখা প্রশাখা দুলে চলেছে। কদমের থোকা ভেজা সড়কে নব্য আখ্যানের সূত্রপাত ঘটিয়েছে। সিক্ত ধরিত্রী। যেন সকল পঙ্কিলতা ধুয়ে মুছে সাফ হয়ে যাচ্ছে এই পবিত্র বর্ষণের বারিধারায়। মেঘলা আকাশ অন্তরের বিষণ্ণতা নয়, বরং এক ভিন্ন আনন্দের জাহির ঘটাচ্ছে অকপটে। দৃষ্টি স্বচ্ছ করে নিল। দর্শনে এলো ধবধবে সিলিং। সমীরণের শোষ আওয়াজ এবং তার সঙ্গে লয় সৃষ্টিকারী বৃষ্টিপাত। বিপ বিপ। যান্ত্রিক শব্দটি ঘোষণা করল স্থানটি একটি হাসপাতালের কেবিন। মুখে অক্সিজেন মাস্কের উপস্থিতি টের পেল আসমান। ফুটবল হাতে সেটি খুলে নিল, প্রাণভরে প্রশ্বাস গ্রহণ করল ধরিত্রীর আর্দ্র বায়ু। কৃত্রিম সহযোগিতার প্রয়োজন নেই আর। নজর তার ঘুরে এলো সমস্ত কেবিন জুড়ে। বিছানায় শুয়ে আছে সে। বাম হাতের কবজিতে সংযুক্ত ক্যানোলা। একপাশের জানালার প্রান্ত সামান্য খুলে রাখা। তাতে শীতল সমীরণ অভ্যন্তরে প্রবেশ করছে। বাড়িধারার ঝড়ো ঝড়ো আওয়াজ তাল মিলিয়েছে তার সঙ্গে। উন্মাতাল স্রোতের ন্যায় দুলছে পর্দা। একপাশের সোফা সেট ফাঁকা। সেখানে একটি কম্বল এবং কয়েক গাদা বই রাখা। তবে আপাতত দ্বিতীয় কোনো মানুষের অস্তিত্ব নেই। আসমান উঠে বসার চেষ্টা করল। তাতে তলপেটের দিকটায় চিনচিনে ব্যথা অনুভব হলো। ভ্রুকুচকে সহ্য করে নিজেকে উত্তোলন করল অমানিসা। একটি নিঃশ্বাস ফেলে ক্যানোলা সংযুক্ত হাতেই আনমনে কেশমাঝে আঙুল বুলিয়ে আনল। হাসপাতালের শুভ্র পোশাক পরিধানে তার বেশ আরামদায়ক এক উষ্ণতা সম্পন্ন। নিজের মস্তিষ্কে জোর দিয়ে স্মরণে আনতে চাইল সে সব কিছু। কতদিন পেরিয়েছে, কি কি ঘটনা ঘটেছিল সেদিন। টুকরো টুকরো স্মৃতির ন্যায় স্মরণে এলো সবকিছু। রাফা কায়সার 17 তলা থেকে পড়ে গিয়েছিল। সম্পূর্ণ কক্ষে দাউদাউ করে আগুন জ্বলছিল। এবং তোমার জীবন উপন্যাসের শুভ সমাপ্তি হওয়া যে এখনো বাকি। রোজা, তার অংশ। চকিতে স্থবির হয়ে পড়ল আসমান। হৃদযন্ত্র তার গতির সীমা ছাড়িয়ে গেল। তার জ্যোৎস্না এবং তাদের অভূমিষ্ঠ সন্তান ঠিক আছে।
উদ্ভ্রান্ত হয়ে চারিদিকে তাকালো আসমান, না, কোথাও নেই কেউ। এক অজানা আতঙ্ক ঘিরে ধরল তাকে। সবকিছু হারানোর আতঙ্ক। বেপরোয়াভাবে উঠল সে। বিছানা থেকে পা নামিয়ে ক্যানোলার বাঁধন এক টানে রীতিমতো ছিঁড়ে নিল। সামান্য রক্তপাত হলো তাতে, চিনচিনে ব্যথার পরোয়াই করল না। কেবিনের দরজা খুলে ট্রে নিয়ে ঢুকলো একজন নার্স। হতভম্ব হয়ে গেল বেচারি এমন অবস্থা লক্ষ্য করে। আপনার জ্ঞান ফিরেছে। একি কি করছেন কি আপনি? নার্স ধরতে এগোলেও তাকে সম্পূর্ণ উপেক্ষা করে আসমান ছুটে গেল দরজার দিকে। তৎক্ষণাৎ দ্বিতীয় একজনের সঙ্গে ধাক্কা খেয়ে দেয়ালে আছড়ে পড়ল সে। আসমান ভাই! একটি প্যাকেট হাতে দাঁড়ানো নিহাদ একই সঙ্গে অসামান্য আনন্দ এবং উদ্বিগ্নতা নিয়ে চেয়ে আছে তার দিকে। প্যাকেটটি সোফায় ছুঁড়ে দিয়ে উৎফুল্ল কণ্ঠে নিহাদ বলল, তুমি ঠিক আছো? এখন কেমন লাগছে? নিহাদকে কোনো জবাব দিল না আসমান। উল্টো ঘুরে সোজা কেবিনের বাইরে বেরিয়ে গেল। কয়েক মুহূর্ত ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল সে। নার্সের সঙ্গে দৃষ্টি বিনিময় করল। পরক্ষণেই দ্রুত আসমানকে অনুসরণ করল। আসমান ভাই, দাঁড়াও। তুমি অসুস্থ। কে শোনে কার কথা? আসমান নিজের ভিন্ন জগতেই রয়েছে। করিডোর জুড়ে এক লহমায় হম্বিতম্বি বেঁধে গেল। নিহাদ এবং নার্সদের সহস্র প্রচেষ্টায়ও কিছুতেই আসমানকে থমকানো সম্ভব হচ্ছে না। কাউকে কিছু বলছেও না সে, শুধু হন্তদন্ত হয়ে ছুটে চলেছে। দাঁড়াও ভাই, প্লিজ। আপনার সেলাই খুলে আবার ব্লিডিং আরম্ভ হবে। ডাক্তার বলেছেন বেড রেস্ট আপাতত। আপনি ক্যানোলা, অক্সিজেন মাস্ক দুটোই খুলে ফেলেছেন কেন? কি আশ্চর্য! থামুন! নিহাদ কিংবা নার্সগণের শত বাধা টপকে এগোলো আসমান। ফিরেও তাকাচ্ছে না কারো দিকে। দুজন কেবিন বয় তার পথ রোধ করে দাঁড়াতেই উভয়ের দ্বিধার সুবিধা গ্রহণ করে মাঝখানের ফাঁক গলে খুব সহজেই বেরিয়ে এলো সে। উদ্দেশ্য করিডোরের শেষ প্রান্তে পৌঁছানো। আশেপাশের কেবিনের কয়েকজন রোগী এবং অন্যান্যরা হতবাক হয়ে চেয়ে আছে। যতখানি না আসমানের আচরণ, তার চেয়েও তার চেহারার প্রতি সকলের আকর্ষণ অধিক। এখানে হচ্ছেটা কি? করিডোরের অপর প্রান্তে সহসাই দেখা মিলল দুই রমণীর। একে অপরের সঙ্গে মৃদু কণ্ঠে আলাপ সারতে সারতে এগিয়ে আসছে। বিপরীত প্রান্তে আসমান তৎক্ষণাৎ থমকে দাঁড়াল। নার্সরা তাকে ধরতে ছোট দিলেও নিহাদ হাত তুলে ইশারায় সকলকে থামিয়ে দিল। অপরদিকের রমণীযুগল সহসাই ঘুরে তাকালো। মাথায় ওড়নার ঘোমটা জড়ানো রমণী এগোলো এক পা, নয়ন জুড়ে তার অবিশ্বাস্য দৃষ্টি। আসমান! রোজা! দীর্ঘ কয়েক পদক্ষেপে রোজার সামনে এসে থমকালো আসমান। উভয়ের নয়ন টলটলে। একদৃষ্টে তাকিয়ে আছে তারা একে অপরের পানে। দৃশ্যমানভাবে এক স্বস্তির নিঃশ্বাস ফেলল আসমান। আপাদমস্তক পর্যবেক্ষণ করল সে অর্ধাঙ্গিনীকে। একই কাজ সম্পাদন করল রোজাও, আসমানকে দেখল সম্পূর্ণ। যেন এ তার স্বপ্ন। তুমি কোথায় গিয়েছিলে? মৃদু কণ্ঠের প্রশ্নে রোজা বিড়বিড় করল। হাসপাতালের নামাজ ঘরে প্রার্থনা করতে। করিডোরের ম্রিয়মাণ আভার প্রতিফলন ঘটিয়ে আসমানের ডান নয়ন বেয়ে গড়িয়ে নামল এক অশ্রুফোঁটা। এগুলো সে, নিজেদের মাঝের অন্তিম দূরত্বটুকুও ঘুচিয়ে দুবাহুর অভ্যন্তরে শক্তভাবে জড়িয়ে ধরল সহধর্মিণীকে। পাল্টা প্রতিক্রিয়া করল রোজাও, আসমানকে আলিঙ্গন করল। তবুও সাবধানের অভাব নেই। তলপেট জুড়ে ব্যান্ডেজের ক্ষত এড়িয়ে গেল অতি সতর্কে, পিঠে বুলিয়ে আনল সান্ত্বনার হাত। অজান্তেই সিক্ত হল নয়ন তার। অনুভব করল, আসমানের নিঃশব্দ অশ্রুতে ক্রমশ ভিজে উঠছে তার বস্ত্রের কাঁধের অংশ। তুমি ঠিক আছো? ভগ্নকণ্ঠে প্রশ্ন ছুড়ল অমানিসা, যেন আপন দৃষ্টিকেও বিশ্বাস করতে নারাজ। রোজাক্রন্দনের মাঝেও ফুরবল হাসল, তার মাথার চুলে আঙুল বুলিয়ে এনে জবাব দিল, আমি সম্পূর্ণ ঠিক আছি আসমান, এবং আমাদের অংশও। আসমানের একটি হাত ভ্রমণ করে এসে থামল রোজার উদরে। অনুভব করল নিজের সবটা দিয়ে। তার অর্ধাঙ্গিনীর উদরের কিঞ্চিত গোলাভাব টের পাওয়া যাচ্ছে, ধীরে ধীরে শক্ত হয়ে আসছে নতুন প্রাণের সঞ্চারে। কিছুতেই নিজের অশ্রুকে দমন করা সম্ভব হল না। দুহাত কোমরে নামিয়ে রোজার মাঝে নিজেকে সম্পূর্ণ বিলিয়ে দিল আসমান। জ্যোৎস্না তাকে মুড়িয়ে নিল নিজের সবটুকু উষ্ণতা দিয়ে। পিছনে দাঁড়ানো চারুলতা, নিহাদ, হাসপাতালের নার্স এবং অন্যান্যরা দৃশ্যটির দিকে নিষ্পলক চেয়ে রইল। এক মুগ্ধকর আবাহন, নজর ফিরিয়ে নেয়া দেয়। অদ্ভুত এক প্রশান্তি ভর করেছে যেন প্রত্যেকের অন্তরে। অবশেষে
আনমনে চোখের কোণে জমা অশ্রুফোঁটা বৃদ্ধাঙ্গুল দিয়ে মুছে নিল নিহাত। অপর পাশে দাঁড়ানো চারুলতার সঙ্গে দৃষ্টি মিলতেই আপনমনে হাসির ধারায় উদ্ভাসিত হল উভয়ের অধর। চলবে গল্প ডার্ক সাইড। লেখনীতে জাবিন ফোরকান। 17তম পর্ব।